হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু স্টাডি গাইড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই ক্লাসগুলো করছো, ভিডিওগুলো দেখছো। অনেকের কমেন্ট পেয়েছি, খুব সুন্দর সুন্দর কমেন্ট। সবাইকে আমি ধন্যবাদ জানাই, আর তোমাদের অবশ্যই সাফল্য কামনা করি। তোমরা আরও ভালো করে পড়াশোনা করো, তোমরা যাতে আপকামিং পরীক্ষাতে, যারা বিভিন্ন পরীক্ষার জন্য পড়াশুনো করছো, প্রত্যেকে সেই পরীক্ষাতে সফল হও, ক্র্যাক করো, তোমাদের স্বপ্ন পূরণ করো, সেটাই আমি চাই। ওকে, খুব সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি বা পাচ্ছি, তার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজকে আমরা মডার্ন হিস্ট্রির আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এর আগে যারা ক্লাসগুলো করেছো বা করছো, তারা দেখতে পাচ্ছ যে মডার্ন হিস্ট্রির কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ বা তার ক্রোনোলজি এই সম্পর্কে তোমরা অবহিত হয়ে গেছো অলরেডি। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ফ্র্যাকচুয়াল ডাটা প্রচুর রয়েছে, আর সেটাই আমরা আজকে পড়ব। সেটা হচ্ছে ভারতবর্ষে ইংরেজরা যখন এখানে এসে তাদের প্রভুত্ব কায়েম করছে, তাদের আধিপত্য বিস্তার করছে, সেই রকম সময়ে ভারতবর্ষে কিভাবে পাশ্চাত্যে শিক্ষার বিস্তার হচ্ছে, ইংরেজি শিক্ষা কিভাবে বিস্তৃতি লাভ করছে, কিংবা ভারতবাসী বিশেষ করে যারা পড়াশুনোয় এগিয়ে আসছে বা পড়াশুনোটা করছে, তারা কি করছে, পরবর্তীকালে লন্ডনে গিয়ে বিভিন্ন ওকালতি শিখে আসছে বা আইন কানুন এই সকল বিষয়ে তারা লন্ডন থেকে কি করছে, পড়াশুনো করছে। তাদের মধ্যে আমরা মহাত্মা গান্ধীর নাম জানবো, যিনি লন্ডন থেকেই আইন বিষয়ক বা ব্যারিস্টারি বিষয়ক বিষয়টা পাস করে এসে এখানে কি করেছিল, ওকালতি করতো তিনি। তার পরবর্তীকালে তিনি দক্ষিণ ভারতে চলে গেছিলেন, দক্ষিণ আফ্রিকাতে চলে গেছিলেন। তো যাই হোক, ভারতবর্ষে তৎকালীন সময়ে যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার কিভাবে ঘটেছিল, তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে সমাজ সংস্কারক আন্দোলন বিষয়টা কি, বা কিভাবে ওই সময়কার যে সামাজিক রীতিনীতি, সামাজিক পরিস্থিতি, প্রেক্ষাপট, মানুষজনের চিন্তাভাবনা, অর্থাৎ ভারতবাসীর চিন্তাভাবনা, তাদের যে সমাজ সচেতনতা, তাদের মতাদর্শ, সেগুলোকে সংস্কার করা হয়েছিল, সেগুলোর মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। আজকের ক্লাসে আমরা সেগুলো পড়ব, কারা এর জন্য একটা মুখ্য ভূমিকা পালন করেছিল, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিয়েছিল, গুরু দায়িত্ব নিয়েছিল, তাদের কথা আমরা আজকের ক্লাসে জানবো। ওকে, তো আমি চাইবো তোমরা প্রথম থেকে খুব মন দিয়ে ক্লাসটা করো। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন কিন্তু প্রায়শই পরীক্ষাতে আসে এবং তোমাদের পরীক্ষাতেও কিন্তু আসবে। তাই আমি চাইবো তোমরা ক্লাসটা খুব সুন্দরভাবে দেখো। ওকে, ফার্স্ট অফ অল, ভারতবর্ষে যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল, সেই পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে বেশ কিছু প্রাতিষ্ঠানিক আবির্ভাব আমরা দেখব, প্রতিষ্ঠানের ফাউন্ডেশন দেখব, গঠন দেখব, কখন তৈরি হয়েছিল, সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। তোমরা দেখতেই পাচ্ছ কি, পাশ্চাত্য শিক্ষা বিস্তার বলতে, পাশ্চাত্য কথার অর্থ হচ্ছে বিদেশ, প্রাচ্য কথার অর্থ আমাদের নিজেদের দেশ, পাশ্চাত্য কথার অর্থ আমাদের দেশ ছাড়া বাইরে থেকে যখন কোনো কিছু আসছে তখন তাকে আমরা বলছি পাশ্চাত্য। যেহেতু বাইরের শিক্ষাটা বা ইংরেজি শিক্ষা আমাদের দেশীয় ভাষায় শিক্ষা ছিল, তারপরে যখন ইংরেজরা ভারতবর্ষে এলো, তারা কি করলো, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেবিলিটির কারণে কিংবা তাদের এম্পেরিয়াল পলিসি লাগু করার ক্ষেত্রে মানুষজনকে বুঝতে, একটা গভর্নমেন্ট চালাতে গেলে প্রথমে সেই এলাকার মানুষজনের চিন্তাভাবনা বুঝতে হবে, মানুষজনের সংস্কৃতিকে ভালো করে জানতে হবে, তাদের কালচার, তাদের শিক্ষা দীক্ষা, তাদের ভাবাবেগ, এই সকল বিষয়গুলোকে খুব সুন্দর করে কিন্তু অনুধাবন করতে হবে, অ্যানালিসিস করতে হবে। আর এগুলো অ্যানালিসিস কখন আমরা করব, যদি সেই স্থানের বা সেই এলাকার মানুষজনের ভাষা জানতে পারি, মানুষজনের সংস্কৃতি জানতে পারি, তাদের চিন্তাভাবনা জানতে পারি, তবেই তো আমরা সংস্কার করব, কিংবা তবেই তো আমরা একটা গভর্নমেন্টকে কমপ্লিটলি ইমপ্লিমেন্ট করতে পারবো, তাই না? তো আজকে তোমরা যদি দেখো, বর্তমানে ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যখন বিভিন্ন এলাকাতে যান, প্রথমে ভাষণ দেওয়া শুরু করেন সেই এলাকার নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে। ইভেন আমাদের বাংলাতে যখন আসে, পশ্চিমবঙ্গে যখন আসেন, উনি কি করেন, খানিকটা শুরুটা বাংলা দিয়ে করার চেষ্টা করেন। তার কারণ, আমরা বাংলা দিয়ে যদি কেউ কথা বলে তাহলে আমরা প্লিজড অনেক বেশি হব, তাই না?
তো আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন এসে বাংলাতে কথা বলছে, আমরা নিজেদের সঙ্গে প্রধানমন্ত্রীকে রিলেট করতে পারি খুব সুন্দর করে, তাই না? তাই উনি যখন আসেন বাংলাতে কথা বলার চেষ্টা করেন। এটাই হওয়া উচিত, এটা স্বাভাবিক, তাই না? কারণ আমাদের সংবিধান স্বীকৃত 22টা ভাষা আছে, আমরা জানি। আমাদের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই বা জাতীয় ভাষা নেই। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজি, হিন্দি তো রয়েছে, বাট রাষ্ট্রীয় কোনো ভাষা নেই যে এই ভাষাটাই রাষ্ট্রীয় ভাষা বা ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা বা জাতীয় ভাষা, এটা এরকম কিছু নেই। হিন্দিতেই বেশিরভাগ মানুষ কথা বলে, তারপরে সংবিধানে 22টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো দেখো, এই যে ভাষা বোঝা, নেটিভ ল্যাঙ্গুয়েজে, যে ল্যাঙ্গুয়েজে সেখানকার মানুষ, ওই অঞ্চলে মানুষ কথাবার্তা বলছে, তাকে যদি আমরা বুঝতে চাই, তাদের কালচারকে আমরা যদি বুঝতে চাই, সেইখানের মানুষজনের যে চিন্তাভাবনা, তাদের দাবি, তাদের সুযোগ সুবিধা, তাদের অসুবিধে, আমার কথা যদি কাউকে বোঝাতে চাই, বেসিক্যালি ইংরেজরা বিভিন্ন পলিসি লাগু করেছিল। তো সেই পলিসিগুলো লাগু করার ক্ষেত্রে সেখানকার মানুষজনেরকে বোঝাতে হবে তো যে তোমাদের ভালোর জন্য নিয়ে এসছে। একটা সময় ইতিহাস পড়লে তোমরা বুঝতে পারবে যে ব্রিটিশরা বরাবরই বলতো যে আমরা উন্নত জাতি, আমরা শিক্ষিত জাতি, তোমাদের মতো বর্বর বা অশিক্ষিত জাতিকে আমরা সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য তোমাদের দেশে রয়েছে। বরাবরই কিন্তু এই কথাটা বলে যাবে। তো যাই হোক, শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও এই যে পাশ্চাত্য শিক্ষার কথা আমরা বলছি, এই পাশ্চাত্য শিক্ষার বিস্তার করতে গেলে প্রথমে সেখানকার মানুষের কালচার সম্পর্কে অবগত হতে হবে, যার জন্য সেখানকার মানুষকে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা দিতে হবে। শিক্ষায় শিক্ষিত হবে আস্তে আস্তে। যখন কোনো একটা ফ্যামিলির একজন ব্যক্তি শিক্ষিত হচ্ছে, সে বাকিদের দায়িত্ব নিচ্ছে শিক্ষার, হ্যাঁ কি না? ফিনান্সিয়ালি একটু স্টেবল হচ্ছে, একটু অর্থনৈতিকভাবে সুরক্ষিত হচ্ছে, তখন সে কি করছে? তার পরিবারের বাকিদেরকে বিভিন্নভাবে শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে। তাদের যে চিন্তাভাবনা, কুসংস্কার, এই বেড়াজাল থেকে তারা বাইরে বেরিয়ে আসতে পারছে, তাই না? তো এখানেও দেখবো আমরা, ইংরেজরা যখন একটা স্টেবল গভর্নমেন্টকে পরিচালনা করার চেষ্টা করেছিল, তখন তারা প্রথমে চেয়েছিল, অ্যাকচুয়ালি প্রথম দিকে তারা কখনোই চায়নি যে ভারতবাসী শিক্ষিত হোক, কিন্তু পরবর্তীকালে তারা যখন উপলব্ধি করতে পারলো যে না, কোনো একটা গভর্নমেন্টকে পরিচালনা করতে গেলে, গভর্নমেন্টের পলিসিগুলোকে মানুষকে বোঝাতে গেলে তাদেরকে আগে শিক্ষিত করা চাই। আজ যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হঠাৎ করে ঘোষণা করে এমন একটা কোনো ঘটনা, যেমন ধরো ডিমনিটাইজেশনটাকে ধরে না, মুদ্রা সম্পর্কিত কোনো শিক্ষা দীক্ষা যদি ভারতবাসীর না থাকতো, মুদ্রা সম্পর্কিত কোনো ধ্যান ধারণা যদি ভারতবর্ষের না থাকতো, তাহলে মুদ্রা 500 টাকার নোট বাতিল হোক কি 2000 টাকার নোট বাতিল হোক কি 1000 টাকার নোট বাতিল হোক, তাতে কি প্রভাব পড়বে না পড়বে এই বিষয়ে মানুষ অবগত হতোই না, তাই না? তো সেই কারণে মানুষের মধ্যে একটা বেসিক কনসেপ্ট থাকা দরকার, একটা বেসিক ধ্যান ধারণা থাকা দরকার যে সরকার আলটিমেট আমাদের ভালো করছে না আমাদের মন্দ করছে, না সরকার যে পলিসিটা বা নীতিটা লাগু করতে চাইছে, যে আইনটা নিয়ে আসতে চাইছে, সেটা আমাদের ক্ষেত্রে ভালো না খারাপ, এই চিন্তাভাবনা অ্যাকচুয়ালি আমাদের থাকা দরকার। সেই মানে চিন্তা শক্তি বা সেই যে কনসেপ্ট, সেই যে ধারণা, এই ধারণা কিন্তু এই সময়ের প্রেক্ষাপটে, অর্থাৎ 19 শতকের প্রেক্ষাপটে তখন কিন্তু ভারতবাসীর মধ্যে সেই অর্থে ছিল না। তাই ব্রিটিশ গভর্নমেন্ট চেয়েছিল আগে ভারতবাসীদেরকে শিক্ষিত করা হোক, তারপরে তাদেরকে পলিসি বোঝানো হোক, এবং তারপরে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হব যে আমরা উন্নততর জাতি, তোমাদেরকে শিক্ষিত করার লক্ষ্যেই তোমাদের দেশকে শাসন করছি, অতএব আমাদের অধীনে যদি তোমরা থাকো তাহলে তোমাদের লাভ, তোমাদের ক্ষতি নয়। বোঝা গেল ব্যাপারটা কি? কিন্তু পরবর্তীকালে বুমেরাং হয়েছে। যদি আমরা দেখি রেলপথের ব্যবস্থা, প্রশাসনিক ভিত্তির ক্ষেত্রে রেলপথের যে শুরু, এই রেলপথের বিকাশ কিন্তু প্রাথমিক দিক থেকে বা প্রাথমিকভাবে যদি আমরা দেখি, তাহলে দেখব ইংরেজরা বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রেলপথের প্রবর্তন করছে, রেলপথ চালু করছে, সেখানে কিন্তু কেবলমাত্র তাদের নিজেদের স্বার্থ ছিল কি না, তারা একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলো থেকে র মেটেরিয়ালস কালেক্ট করতে পারবে। সেই র মেটেরিয়ালসগুলো কালেক্ট করে নিয়ে তারা যাবে কোথায়? ইংল্যান্ডে। সেখানে কি হবে? সেখানে ইন্ডাস্ট্রিয়াল গুডস প্রোডাকশন হচ্ছে, শিল্পজাত পণ্য তৈরি হচ্ছে। সেই শিল্পজাত পণ্যের কাঁচা মাল যাতে বিভিন্ন গ্রাম, একদম প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে তারা কালেক্ট করতে পারে, তার জন্য রেলপথের বিকাশ করছে। সেখান থেকে কালেক্ট করে তারা লন্ডনে নিয়ে যাচ্ছে, লন্ডন থেকে তারা ফ্যাক্টরি থেকে প্রোডাকশন তৈরি করছে,
মালপত্র তৈরি করছে, সেগুলো নিয়ে এসে আবার একদম গ্রামগঞ্জে ভেতর পর্যন্ত তারা রেলের মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে পৌঁছে দিচ্ছে। বোঝা গেল? এই জন্য তারা কি করলো, তারা একটা কমিউনিকেশন সেটআপ তৈরি করলো, যেটাকে আমরা রেলপথের বিকাশ বলছি। কিন্তু পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে সেই রেল ব্যবস্থাকেই স্বাধীনতা সংগ্রামের মূল হাতিয়ার হিসাবে তুলে ধরলো কারা? আমরা, অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা, ভারতীয়রা। তারা কি করলো, এই রেল ব্যবস্থাকেই তাদের বিরুদ্ধে কাজে লাগালো। কাদের? যখন ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হচ্ছে, তখন এই রেল যোগাযোগের মাধ্যমটাকে ভারতবাসীরা একটা মুখ্য হাতিয়ার হিসাবে তুলে ধরল। বোঝা গেল? ইংরেজরা যা করেছে সেটা সম্পূর্ণ তাদের নিজের স্বার্থে করেছে। তো নিজের স্বার্থে করতে গিয়ে কিছু ক্ষেত্রে বুমেরাং হয়ে গেছে। এরপরে আমরা পড়ব জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কাল পড়ব আমরা। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে কিসের জন্য? না, সারা দেশব্যাপী মানুষ যে উত্তাল হয়ে যাচ্ছে, সারা দেশব্যাপী যে একটা বিক্ষোভ তৈরি করছে, খণ্ড খণ্ড বিক্ষোভকে দমন করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। চারিদিকেই যদি ছোট ছোট বিপ্লব হতে শুরু করে, চারিদিকেই যদি বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি হতে শুরু করে, কত সামাল দেবে? তার জন্য তারা কি করলো, সেফটি ভালভ হিসেবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করলো, যে একটা বড় সংগঠন যদি তৈরি করা যায়, তাহলে ওই যে ছোট 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 যে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিদ্রোহগুলো হচ্ছে, বিশৃঙ্খলাগুলো হচ্ছে, অসন্তোষ হচ্ছে, তারা কি করবে, তাদের কথা কাউকে না কাউকে তারা লিডার হিসেবে বলবে। যেখানে জাতীয় কংগ্রেসের সেই ধরনের লিডারগুলোকে আমরা দেখব একটা সময়। তারা কি করছে, সবার কাছ থেকে দাবি কালেক্ট করে তারা কি করছে, একটা সিস্টেমেটিক ওয়েতে প্রেজেন্ট করছে ইন ফ্রন্ট অফ ব্রিটিশ গভর্নমেন্ট। বোঝা গেল? তারা তৈরি করছে কি, যে এত বড়, মানে এইরকম বড় এলাকা জুড়ে এত বিশৃঙ্খল পরিস্থিতি আমরা একা হাতে দমন করতে পারবো না। এই জন্য তারা এলিট ক্লাসের লোকদেরকে নিয়ে কি করলো, একটা গোষ্ঠী তৈরি করলো, যে গোষ্ঠীটা ইংরেজদের কথাতে চলবে। প্রথম দিকে আমরা দেখেছি ইংরেজদের ভালোর জন্যই ভেবেছে। মডারেট ফেজের মানুষদের যদি আমরা দেখি, যারা প্রথম দিকে, তারা অবশ্যই ইংরেজদের বেশ কিছু পলিসির বিরোধিতা করবে ঠিকই, কিন্তু পরবর্তীকালে আমরা দেখব ইংরেজদেরকে তারা কিন্তু সহযোগিতা করবে। প্রথম কংগ্রেসের অধিবেশনগুলো যদি তোমরা দেখো, দেখবে সেখানে ইংরেজরা অংশগ্রহণ করছে, জাতীয় কংগ্রেসের অধিবেশনে অংশগ্রহণ করছে, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, মানে একরকম ভাবে বলতে পারি আমরা একটা ছোটখাটো পার্টি হচ্ছে। কিন্তু পরবর্তীকালে যখন তাদের মধ্যে ধ্যান ধারণার পরিবর্তন এলো, তারা ইংরেজদের স্বরূপটাকে বুঝতে পারলো যে ইংরেজরা আমাদের ভালো দেখেনি, ইংরেজরা তাদের ভালো দেখার জন্য জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করছে, তাদের নিজেদের স্বার্থের জন্য রেলওয়ে প্রতিষ্ঠা করছে। তখনই এদের টনক নড়বে। আর তখনই ওই যে হাতিয়ারটা তৈরি করেছিল, যেটা হচ্ছে ভারতবাসীকে বধ করার জন্য যে হাতিয়ার তৈরি করা হয়েছিল, সেই হাতিয়ারকে কাজে লাগিয়েই ভারতবাসী মানুষ পাশ্চাত্য শিক্ষা থেকে শুরু করে সমাজ সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষিত হয়ে তারা কি করছে, সেই হাতিয়ার দিয়ে ইংরেজদেরকে বধ করা শুরু করলো। তখনই ইংরেজরা কি বলছে, তখন জাতীয় কংগ্রেসকে ইংরেজরা প্রচুর আজে বাজে কথা বলছে, আখ্যা দিচ্ছে। সেগুলো পড়বো আমরা, পরের ক্লাসগুলোতে পড়বো আমরা। খুব সুন্দর একটা ইতিহাস, মডার্ন হিস্ট্রি যদি তোমরা একটু ভালো করে কনসেপচুয়ালি যদি বুঝে নাও, তো কোথাও অসুবিধা হবে না। ওকে, কিছু ফ্যাকচুয়াল ডাটা আছে, সেগুলো তো আমাদের মনে রাখতে হবে ফর এক্সামিনেশন। তো দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতীয় শিক্ষার প্রতি কোম্পানি এবং ব্রিটিশ সরকার প্রথম দিকে সেরকম গুরুত্ব দেয়নি। পরবর্তীকালে নিজেদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে শিক্ষার বিস্তারে উৎসাহ প্রদর্শন করে। কেন? প্রথম দিকে তারা ভেবেছিল যে না, এদেরকে বেশি শিখিয়ে লাভ নেই, এদেরকে শেখাতে পারবো না, এদেরকে শিখিয়ে লাভ নেই, এরা বর্বর জাতি, এরা কালো মানুষ, এরকম করে তারা হেয় করত। কিন্তু পরবর্তীকালে যখন দেখছে যে না, আমাদের আরও মুনাফা বৃদ্ধি করতে গেলে এখানকার মানুষকে বুঝতে হবে, এখানকার মানুষকে খানিকটা শিক্ষিত করতে হবে, শিক্ষিত করার ফলে কি হবে, এরা আমাদের অনুচর হয়ে কাজ করবে, আমাদের লেবার হয়ে কাজ করবে। বুঝে গেল? আমাদের সহযোগী হিসেবে কাজ করবে, আরও বেশি মুনাফা পাবো, আরও বেশি সেখান থেকে আমরা আমাদের রসদ সংগ্রহ করতে পারবো। সেই জন্য তারা চিন্তা ভাবনা করলো কি, পাশ্চাত্য শিক্ষা দিয়ে ভারতবর্ষীদেরকে শিক্ষিত করবে। তো সেই উদ্দেশ্যে কি হলো, বেশ কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলো, যে প্রতিষ্ঠানগুলোর নাম আমাদের পরীক্ষাতে আসে, তার ফাউন্ডেশন ইয়ার এবং কে প্রতিষ্ঠা করেছে তার নাম পড়ে। তাহলে দেখো, তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করো, দেখবে অসুবিধা তোমাদের কিছু হবে না, খুব ভালো লাগবে এই জায়গাটা। কলকাতা মাদ্রাসা প্রথম তৈরি হলো কলকাতা মাদ্রাসা। কলকাতা মাদ্রাসা যেটা তৈরি হয়েছে সেটা কি ওয়ারেন হেস্টিংসের সময়ে
সালটা কত? 1781। তাহলে কলকাতা মাদ্রাসা তৈরি হলো কত? 1781 খ্রিস্টাব্দে তৈরি হলো কি কলকাতা মাদ্রাসা। কে তৈরি করেছে? ওয়ারেন হেস্টিংস। কে তৈরি করেছে? ওয়ারেন হেস্টিংস। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। দেন বেনারস সংস্কৃত কলেজ, এই বেনারসের বিষয়টা কিন্তু মাথায় রাখবে। বেনারস সংস্কৃত কলেজ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি যেটাকে বিএইচইউ বলছি, বিএইচইউ তৈরি করেছে অ্যানি বেসান্ত। মদন মোহন মালব্য সেখানে সহযোগিতা করেছে। বাট পরীক্ষাতে আসে কিন্তু বেনারস সংস্কৃত কলেজ। বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা হিন্দু বিশ্ববিদ্যালয়টা খুব একটা আসে না পরীক্ষাতে। তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেনারস সংস্কৃত কলেজ, যেটা 1791 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। জোনাথন ডানকান তিনি কি করেছেন? এই বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছেন। দেন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি যিনি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। সেই ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করছে। কাদের জন্য? সিভিল সার্ভেন্ট যারা, তাদেরকে প্রশিক্ষিত করার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করছে। দেন হিন্দু কলেজ, হিন্দু কলেজ তৈরি করেছে 1817 খ্রিস্টাব্দে হয়েছে, যেখানে ডেভিড হেয়ার দায়িত্ব সহকারে হিন্দু কলেজের প্রতিষ্ঠা করে। ভারতীয়দেরকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য কি করে? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে। দেন কলকাতা কলেজ, কলকাতা কলেজ প্রতিষ্ঠা করে কে? 1817 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। কি করে? রাজা রামমোহন রায় তিনি কলকাতা কলেজ প্রতিষ্ঠা করেন। কলকাতা স্কুল বুক সোসাইটি, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি হয়েছে? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার তার প্রতিষ্ঠা করে। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম কেরি, প্রতিষ্ঠাতা পড়ে উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেছে। ঠিক আছে, উইলিয়াম কেরি। কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ সেটা হচ্ছে 1835, প্রতিষ্ঠাতাকে লর্ড বেন্টিক, লর্ড বেন্টিক। বেথুন স্কুল প্রতিষ্ঠা করে কে? জন অ্যান্ডারসন, জন অ্যান্ডারসন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, সমাজ সংস্কারক একজন মুসলিম ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ, স্যার সৈয়দ আহমেদ, তিনি কি করেছিলেন? ইসলাম ধর্মের সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন কত সালে? 1875 সালে। কত সালে? 1875 সালে। ঠিক আছে, এই জিনিসগুলো বা এই তথ্যগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ওকে, নেক্সট। এরপর ব্রিটিশ শিক্ষা নীতি বা এই যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্রিটিশ কি ধরনের নীতি প্রণয়ন করেছিল বা নীতিকে অবলম্বন করেছিল, সেই হচ্ছে ব্রিটিশ শিক্ষানীতি। প্রথম যেটা এসছে চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1813। এই চার্টার অ্যাক্ট 1813 এর মধ্য দিয়ে কি করেছে না, প্রথম কি করা হলো যে শিক্ষার খাতে বার্ষিক 1 লক্ষ টাকা করে খরচের কথা বলা হলো। যদিও বা সেটা ইমপ্লিমেন্টেশন হয়নি, সেটা অনেক পরে ইমপ্লিমেন্ট হবে। বাট 1813 যে চার্টার অ্যাক্ট এলো ভারতবর্ষে, আমরা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টে পড়বো চার্টার অ্যাক্ট ডিটেলসে। তো এই চার্টার অ্যাক্ট অফ 1813 যেখানে কি করা হচ্ছে, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হচ্ছে যে তোমার মনোপলিকে আমরা অ্যাবলিশ করছি, তুমি কেবলমাত্র চায়ের ব্যবসা এবং চীনের সঙ্গে ব্যবসাতে মনোপলি পাবে, মানে একাধিকার পাবে। ওই ব্যবসাতে অন্য কেউ হস্তক্ষেপ করবে না, অন্য কোনো কোম্পানি হস্তক্ষেপ করবে না। বাট অন্যান্য আর যাবতীয় বিষয়ে অন্যান্য কোম্পানি ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এসে ব্যবসা করতে পারে। ঠিক আছে, তার মানে কি শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এতদিন ছাড়পত্র পেয়েছিল, অন্য কোনো কোম্পানিকে সেই ছাড়পত্র দেয়নি ইংল্যান্ড সরকার, ইংল্যান্ড গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট। তো 1813 খ্রিস্টাব্দে বলে দেওয়া হলো যে না, শুধু তোমাদেরকে ব্যবসা করতে দিলে হবে না, আরও তো কোম্পানি আছে আমার দেশে। তখন ব্রিটিশ গভর্নমেন্ট ভাবছে বা বলছে যে আরও তো কোম্পানি আমার দেশে আছে, তারাও ব্যবসা করবে, তারাও কিছু করে খাক। তো সেই জন্য তাদেরকে অনুমতি দেওয়া হবে ভারতবর্ষে ব্যবসা করার জন্য। তো একটা মনোপলি যেটা কুইন এলিজাবেথ প্রথম দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, যে তোমরা একমাত্র কোম্পানি যারা ভারতে গিয়ে ব্যবসা করতে পারবে ইংল্যান্ড থেকে। তো সেটা কি করা হলো, 1813-তে অ্যাবলিশ করে দেওয়া হলো। এবং এই আইনে বলা হলো যে ভারতবাসীদেরকে শিক্ষিত করতে হবে। গভর্নমেন্ট বলে দিল, ব্রিটিশ গভর্নমেন্ট ওখান থেকে ইনফরমেশন পাঠালো যে ভারতবাসীদেরকে শিক্ষিত করতে হবে। তো সেই শিক্ষিত করার ক্ষেত্রে যে ন্যূনতম ব্যয়টা হবে সেটা হবে বার্ষিক 1 লক্ষ টাকা। বার্ষিক 1 লক্ষ টাকায় কিছু হয় কি? তখন হতো। তো যাই হোক, বার্ষিক 1 লক্ষ টাকা করে খরচের কথা বলা হলো এই অ্যাক্টে, কিন্তু সেটা আর ইমপ্লিমেন্ট করা হয়নি। এই আইন অনুসারে 1823 সালে, দেখো কত বছর পরে, 10 বছর পরে,
জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় মানুষজনকে বোঝানোর ক্ষেত্রে। পাবলিক ইনস্ট্রাকশন মানে মানুষজনদেরকে একটা সূচিত করা, জানানো, ইনফরমেশন দেওয়া। তো ইনস্ট্রাক্ট করার জন্য তা কি করা হলো, 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠন করা হলো ফার্স্ট, যেটাকে আমরা বলছি কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। বোঝা গেল? এরপরেই এলো 1835 খ্রিস্টাব্দে। আমরা জানি 1833 এখানে এলো কি চার্টার অ্যাক্ট। আবার একটা চার্টার অ্যাক্ট এলো, আবার একটা চার্টার অ্যাক্ট এসছে। এই যে চার্টার অ্যাক্ট, এই চার্টার অ্যাক্টে কি বলা হলো, এই চার্টার অ্যাক্টে কমপ্লিট অ্যাবলিশ করা হলো মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজ অ্যাবলিশড। কমপ্লিট কেবলমাত্র 1813 বলা হয়েছিল চা এবং চীনের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছাড়পত্র দেওয়া হচ্ছে, মনোপলি দেওয়া হচ্ছে, অন্যান্য সব বিজনেসে অন্য কোম্পানিদেরকেও অধিকার দেওয়া হচ্ছে। কিন্তু 1833 যখন এলো চার্টার অ্যাক্ট এলো, তখন বলা হলো যে না, চা ব্যবসা এবং চীনের সঙ্গে ব্যবসাতেও অন্য কোম্পানি হস্তক্ষেপ করতে পারে। বোঝা গেল? তারপরেই 1835 খ্রিস্টাব্দে ভদ্রলোক মেকলে, তাকে দায়িত্ব দেওয়া হলো এই শিক্ষা বিস্তারের বিষয়টাকে দেখতে 1833-এ। তো তিনি অ্যাকর্ডিং টু দ্য চার্টার অ্যাক্ট অফ 1833 তিনি কি করলেন, মেকলেকে যখন দায়িত্ব দেওয়া হলো, মেকলে কি করলেন, 1835 সালে তার প্রস্তাব একটা পেশ করলেন। তার প্রস্তাব কোথায় পেশ করলেন? তার প্রস্তাব গভর্নর জেনারেলের কাছে পেশ করলেন। 1833-তে তখন কিন্তু গভর্নর জেনারেল অফ বেঙ্গল নেই, তখন হয়ে গেছে এই যে অ্যাক্ট, চার্টার অ্যাক্ট অফ 1813। এই চার্টার অ্যাক্ট অফ 1813-এ কি হয়ে গেছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে ছিলেন তার পদমর্যাদা বাড়িয়ে দেওয়া হলো। কি করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হলো। কি করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হলো। তো যখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হলো, লর্ড বেন্টিংকে দায়িত্ব দেওয়া হলো। লর্ড বেন্টিং কি করলেন, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। বোঝা গেল? তো সেখানে বলা হলো যে তার কাছে পেশ করা হলো, লর্ড মেকলেকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কিভাবে শিক্ষা বিস্তার করা যেতে পারে, কি কি নীতি প্রণয়ন করা যেতে পারে, কোন কোন জিনিসগুলো দেখভাল করা যেতে পারে, মেকলেকে দায়িত্ব দেওয়া হলো। মেকলে দায়িত্ব নিয়ে সেইগুলোকে কালচার করে, অ্যানালিসিস করে একটা প্রস্তাব পেশ করলেন, যাকে আমরা বলছি মেকলে মিনিট। সালটা মনে রাখবে 1835 আফটার দ্য চার্টার অ্যাক্ট অফ 1833। 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের পরে 1835 খ্রিস্টাব্দে মেকলে কি করলেন, তার শিক্ষা সংক্রান্ত যে অ্যানালিসিস, তিনি যা অনুসন্ধান করেছেন সেটাকে পেশ করলেন, রিপোর্ট পেশ করলেন ইন ফ্রন্ট অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ইন ফ্রন্ট অফ লর্ড বেন্টিক। বোঝা গেল? তো যখন পেশ করলো তখন সেটাকে আমরা কি হিসাবে জানবো, বা ইতিহাস তাকে কি হিসাবে জানছে, ইতিহাস তাকে বলছে মেকলে মিনিট। ঠিক আছে, আমরা জানবো কি হিসাবে, আমরা জানবো মেকলে মিনিট হিসাবে। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত প্রকাশ করলেন। কি করলেন, এতদিন যে সকল গভর্নর জেনারেল ছিলেন তারা তো শিক্ষার ক্ষেত্রে দেখা গেল 1813 খ্রিস্টাব্দে শিক্ষা খাতে 1 লাখ টাকা ব্যয় করার কথা বলা হয়েছে, কিন্তু গভর্নর জেনারেল যারা ছিলেন 1813 থেকে 1823 পর্যন্ত বা 1833-35 পর্যন্ত, তারা কিন্তু অতটা উৎসাহ দেখায়নি। তার জন্য কি করা হলো, যখন 1833-এ আরো ফোর্সফুলি বলা হলো যে না, শিক্ষাক্ষেত্রে ভারতবাসীকে শিক্ষিত করতে হবে, দায়িত্ব দাও কাউকে না কাউকে, তখনই লর্ড বেন্টিং বুঝলেন। বেন্টিং তো অবশ্যই আমাদের সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত, যথেষ্ট পজিটিভ মেন্টালিটি নিয়ে তিনি ছিলেন। লর্ড বেন্টিং তিনি কিন্তু ভারতবর্ষের কথা ভেবে কিছু কাজ করেছিলেন, এরকম কিছু আমরা গভর্নর জেনারেল বা ভাইসরয়কে পাবো। তো যাই হোক, সাম্রাজ্যবাদী নীতিতে খুব একটা বেশি বিশ্বাস করতেন না, তিনি ভারতবাসীর উন্নতির কথা ভেবেছেন। তো তিনি কি করলেন, মেকলেকে দায়িত্ব দিলেন, মেকলে মিনিট প্রস্তাব পেশ করলেন। তিনি বললেন যে না না, ভারতবর্ষের মধ্যে বা ভারতবাসীর মধ্যে পাশ্চাত্য শিক্ষার একটা দিক বা দরজা খুলে দিতে হবে, তাদেরকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে হবে। বুঝে গেল? তো সেই জন্য তিনি কি করলেন, তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে রিপোর্ট পেশ করলেন যে না, এবার থেকে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বা ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে হবে। বোঝা গেল? কে প্রথম মত প্রকাশ করলেন? 1835 খ্রিস্টাব্দে মেকলে, লর্ড মেকলে। বোঝা গেল? কার সময়ে? লর্ড বেন্টিকের সময়ে, যিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। মেকলে মিনিটের পরিপ্রেক্ষিতে
বেন্টিক কি করলেন? বেন্টিক করলেন কি, তিনি বললেন যে ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে গ্রহণ করতে হবে, বা গ্রহণ তিনি করলেন। কি করলেন? মেকলে মিনিটের পরিপ্রেক্ষিতে বেন্টিক ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে গ্রহণ করলেন, যে এবার থেকে সরকারি, দেখো আজকে আমাদের কেন্দ্র সরকার রয়েছে, নরেন্দ্র মোদী যার প্রধানমন্ত্রী, সেরকম তোমরা ধরে নাও আগে এরকমই কেন্দ্র সরকার ছিল, সেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশরা ছিল। তাহলে ব্রিটিশদের অল ইন অলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তখন সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন চলছে, তাই না? আমি তোমাদেরকে পড়িয়েছি, নিশ্চয়ই তোমরা রিলেট করতে পারছো। তাহলে বেন্টিক কি করলেন? বেন্টিক বললেন যে সারা ভারতবর্ষে, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশে, ব্রিটিশদের যে ভারতীয় উপনিবেশ, সেই অঞ্চলে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলবে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে সরকারি টাকা লাগবে, সরকারি মানে টাকা খরচ হবে, সেই জায়গায় কি হবে? ইংরেজি হবে শিক্ষার মাধ্যম। বোঝা গেল? তাহলে এখানে সব নেটিভ ল্যাঙ্গুয়েজে শিক্ষা পাচ্ছিল সবাই, যেটুকু পড়াশোনা করছিল সেগুলো নেটিভ ল্যাঙ্গুয়েজে। এরপর আস্তে আস্তে কি করবে? ইংরেজি শিখতে শুরু করবে মানুষ। আর যখন ইংরেজি শিখতে শুরু করবে, তখন ইংরেজরা কি বলতে চাইছে, তাদের ভাবনা চিন্তা, তাদের বহিঃপ্রকাশ, তাদের আসল যে চিন্তা ভাবনা, সেই স্বরূপটা আস্তে 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 করে উদ্ঘাটিত হবে কার কাছে? ভারতবাসীর সামনে। বোঝা গেল? তো এই ইংরেজি শিক্ষা তারা তৈরি করেছে কিসের জন্য? ভারতবাসীকে নিজেদের কাজে লাগানোর জন্য, ভারতবাসীকে তাদের মানে একদম ভক্ত করে রাখার জন্য, প্রভুভক্ত হিসেবে তৈরি করার জন্য তারা কি করছে? ইংরেজি মাধ্যম হিসাবে সরকারি মাধ্যম তৈরি করছে। কিন্তু আমরা পরবর্তীকালে দেখব যে এই ইংরেজি শিক্ষিত মানুষরা দাবি করতে শুরু করবে, আমরা ইংরেজি শিখেছি, আমরা পড়াশুনো করেছি, আমাদেরকে চাকরি দাও। লাও ঠেলা, তখন চাকরি দিতে হবে, চাকরি দেওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আর যখন চাকরি দিতে পারবে না, তখন ওই উচ্চ শিক্ষিত মানুষরা বিভিন্ন সময় বিপ্লব করে গড়ে তুলবে, বিপ্লবী হয়ে উঠবে। এগুলো কিন্তু আমরা দেখব, খুব সুন্দর ইতিহাস, এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করো। 1854 খ্রিস্টাব্দে এলো কি? উডের ডেসপ্যাচ। কি হলো? উডের ডেসপ্যাচ। ভদ্রলোকের নাম হচ্ছে চার্লস উড। চার্লস উড, তাকে দায়িত্ব দেওয়া হলো যে ঠিক আছে, কিভাবে মেকলে মিনিট তো বলেছে, মেকলে বলল কি যে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার দরকার আছে, পাশ্চাত্য শিক্ষার বিস্তার লাভ করাতে হবে, ভারতবাসীদেরকে শিক্ষিত করতে হবে, তার জন্য একটা রিপোর্ট পেশ করলো। কিন্তু কেমন ভাবে করতে হবে, তার প্রেক্ষাপট, পটভূমি, তার ব্লুপ্রিন্ট কিভাবে তৈরি হবে, কিভাবে এই পাশ্চাত্য শিক্ষা বিস্তার করবে, তার জন্য দায়িত্ব দেওয়া হলো কাকে? চার্লস উডকে। চার্লস উড কি করলেন? একটা রিপোর্ট পেশ করলেন ইন 1854, যেটাকে আমরা বলছি উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ, ঠিক আছে। 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটা নির্দেশনামা প্রকাশ করলেন, যে এইভাবে আমরা পরবর্তীকালে, বা এটা আমাদের প্ল্যান, এই প্ল্যানে কি করব? আমরা শিক্ষা বিস্তার করব, পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটাবো আমরা। সেই যে নির্দেশনামা, সেই যে প্রস্তাব, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি উডের ডেসপ্যাচ। চার্লস উড, তিনি কে ছিলেন? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন, ঠিক আছে। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। তিনি কি করলেন? তিনি প্রথম দায়িত্ব নিয়ে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য একটা নির্দেশনামা প্রকাশ করলেন। ইহা ইতিহাসে উডের ডেসপ্যাচ বা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ম্যাগনা কার্টা নামে পরিচিত। দিস ইজ ভেরি ভাইটাল, দিস 2 পয়েন্টস আর ভেরি ভাইটাল, তোমরা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। এই দুটো পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1854 সালে চার্লস উড, যিনি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, আমি যখন পলিটি পড়াবো তোমাদেরকে বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টরস, এই দুটো পদ আমি তোমাদেরকে বলবো। কোর্ট অফ ডিরেক্টরস একটু বলে নিই, ওখানে ডিটেলসে বলবো। পলিটিতে কোর্ট অফ ডিরেক্টরস হচ্ছে যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেডিং অ্যাফেয়ার্সটাকে দেখছিল, বাণিজ্যিক কার্যকলাপ বা ক্রিয়াকলাপটাকে যারা দেখভাল করতো, এরকম 21 জনের একটা গ্রুপ ছিল, যাদেরকে বলা হতো কোর্ট অফ ডিরেক্টরস। যখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট এলো ভারতবর্ষে, রেগুলেটিং অ্যাক্টের পরে, তখন কি করা হলো? তখন ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কি করছে? দেওয়ানি টেওয়ানি সব কিছু তো পেয়ে গেছে, পেয়ে গিয়ে তারা কি করছে? একাধারে বিজনেস চালাচ্ছে, একাধারে রেভিনিউ কালেকশন করছে, আবার একদিকে কি করছে? 1773-তে গিয়ে দ্বৈত শাসনের অবসানের পরে ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক বিষয়েও হস্তক্ষেপ করা শুরু করেছে। কারণ আমি তোমাদেরকে পড়িয়েছি, 1773-তে যখন রেগুলেটিং অ্যাক্ট এলো, তখন কি হচ্ছে?
দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়েছে। দ্বৈত শাসন ব্যবস্থা কি ছিল? একদিকে রাজা প্রশাসন চালাতো আর পয়সা কড়ির ব্যাপারটা ইংরেজরা দেখতো। এখন বললো যে না না, আমরা প্রশাসনের ব্যাপারটাও দেখব, ওয়ারেন হেস্টিংস এসে বলল। তো যেহেতু প্রশাসনের ব্যাপারটা চলে এসছে আর পয়সা কড়ির ব্যাপারটা চলে এসছে, একজনই চালাচ্ছিল দুটো জিনিস। পিটস ইন্ডিয়া অ্যাক্ট যখন উইলিয়াম পিট যখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়, তখন তিনি বললেন যে না না, এরকম চলবে না, আমরা কি করব, আমরা হচ্ছে প্রশাসনিক যে বিষয়টা তাকে দেখভাল করার জন্য একটা বডি তৈরি করে দিচ্ছি, আর কোর্ট অফ ডিরেক্টরস যেমন বিজনেস দেখছিল সেরকম করে বিজনেস দেখবে। তো সেই যে বোর্ড অফ কন্ট্রোল বা সেই প্রশাসনিক বিষয়গুলো দেখভালের জন্য যে গ্রুপ বা যে বডিটা তৈরি করা হলো, তাকে আমরা বলছি বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল মানে প্রশাসনিক বিষয়গুলোকে কন্ট্রোল করবে, তার জন্য তৈরি হলো বোর্ড অফ কন্ট্রোল। বোঝা গেল? এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। সেই বোর্ড অফ কন্ট্রোল যেটা বানানো হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী, সেটাকে কি করা হলো, তার এই 1854 সালে তার সভাপতি কে ছিল? চার্লস উড। প্রশাসনিক বিষয় তো একটা শিক্ষা বর্তমানে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত, কনকারেন্ট লিস্টে অন্তর্ভুক্ত আছে, তাই না? এটা কি কেন্দ্র এবং রাজ্য উভয়ই শিক্ষার বিষয়ে পদক্ষেপ নিতে পারে, এই জন্য এটাকে যুগ্ম তালিকায় রাখা হয়েছে। পরবর্তীকালে সাংবিধানিক যে বিকাশের পর্যায়গুলো আসবে, তখন পড়লে আমরা বুঝতে পারবো এগুলো কিভাবে আস্তে আস্তে করে ইভলিউট হয়েছে, অ্যাডাপ্টেশন হয়েছে কিভাবে। বোঝা গেল? তো সেই বোর্ড অফ কন্ট্রোলের যিনি সভাপতি ছিলেন 1854-এ, তার নাম চার্লস উড। তিনি কি করলেন? এই শিক্ষা সংক্রান্ত একটা নির্দেশনামা প্রকাশ করলেন। বোঝা গেল? দুটো বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টরসের মাথায় রয়েছে কিন্তু আমাদের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কিন্তু দুটো উইংস বা দুটো সেপারেট, আমরা বলতে পারি কি, দুটো সেপারেট উইংস করে দেওয়া হয়েছে, দুটো সেপারেট ডিপার্টমেন্ট করে দেওয়া হয়েছে। একটা প্রশাসন দেখবে আর একটা শুধু ব্যবসা, টাকা পয়সা, এইসব বিষয় দেখবে। বোঝা গেল? তা বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টরস, এই দুটো উইংস ব্রিটিশরা চালিয়ে যাচ্ছিল। বোঝা গেল? এরপর এটা বন্ধ হবে কবে? ওই যে 1857-এর মহাবিদ্রোহের পরে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, 1858 সালে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসবে, তখন বলে দেওয়া হবে যে বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডিরেক্টরস এরকম কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে 1858 সালে অফিসিয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ক্ষমতা তাকে খর্ব করে দেওয়া হবে একেবারে। 1813 খ্রিস্টাব্দে তাদের মনোপলি শেষ করে দেওয়া হয়েছে। 1833 খ্রিস্টাব্দে তাদের ট্রেডিং অ্যাফেয়ার্সকে পুরোপুরি ওপেন টু অল দ্য কোম্পানি করে দেওয়া হয়েছে, মানে তাদের যে মনোপলি ছিল তাকে পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। বুঝতে গেল? আর 1858 এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে আর কেউ থাকলো না। পুরোপুরি ব্রিটিশ গভর্নমেন্ট পুরোপুরি রেসপন্সিবিলিটি নিল ভারতবর্ষের যে ব্রিটিশ উপনিবেশ রয়েছে তাকে শাসন করার জন্য। গুড গভর্নমেন্ট তৈরি হল। তখন বোর্ড অফ কন্ট্রোল বা কোর্ট অফ ডিরেক্টরস এই দুটো উইংস তুলে দিয়ে একটা ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ সরকারের শাসন নীতি তৈরি হয়েছিল। ঠিক আছে? এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। কে ছিল? লর্ড ডালহৌসি। এই যখন 1854, দেখো 1854 সময় কিন্তু উডের ডেসপাস আসছে। এই 1854 পরেই কিন্তু 1857-তে মহাবিদ্রোহ হবে। 1856 খ্রিস্টাব্দে এই লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি তৈরি করেছে। সেই সত্যবিলোপ নীতি যেখানে দেখা যাচ্ছে কি ঝাঁসি রানী লক্ষ্মীবাই এর বিরুদ্ধে যুদ্ধ করছে, যেটাকে আমরা মহাবিদ্রোহ বলছি। তার মানে লর্ড ডালহৌসি উডের ডেসপাসের সময় কিন্তু ভারতবর্ষের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল। কিন্তু মেকলে মিনিটের সময় কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিক। বোঝা গেল? এই নির্দেশ অনুসারে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন হলো। দেখো ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু উডের ডেসপাচ 1854-এ তিনি কি করলেন? শিক্ষা সংক্রান্ত একটা নির্দেশনামা পেশ করলেন। শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা, তাকে আমরা বলছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কাটা। ম্যাগনা কাটা বলছে 1854 খ্রিস্টাব্দে সেটা কি হচ্ছে? সেই নির্দেশনামাটা প্রকাশ করা হচ্ছে। সেই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড ডালহৌসি। তিনিই হচ্ছেন শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। শেষ ঠিক নয়, উনার পরে যাকে দায়িত্ব দেওয়া হয় লর্ড ক্যানিং, তিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া শেষ। আবার তিনিই হচ্ছেন ভারতবর্ষের প্রথম ভাইস রয়। যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 আসবে, তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই ডেজিগনেশনটাকে তুলে দেওয়া হবে। তুলে দিয়ে কি করা হবে? ভাইস রয় বলে একটা টার্ম তৈরি করা হবে। পদের নাম হবে ভাইস রয়। সে আমাদের লর্ড ক্যানিং, তিনি হবেন শেষ গভর্নর জেনারেল। এই যে লর্ড ডালহৌসির পরে যাকে দায়িত্ব দেওয়া হবে তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। তিনি হচ্ছেন শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই পদটার অবলুপ্তি হচ্ছে। এই পদটাকে আরো প্রমোট করে কি করা হচ্ছে? ভাইস রয়। তাহলে লর্ড ক্যানিংকে ভাইস রয় পদে উত্থিত করা হচ্ছে। তাহলে প্রথম ভাইস রয় হবে লর্ড ক্যানিং। বোঝা গেল?
তাহলে এই নির্দেশ অনুসারে কি হচ্ছে, মানে উডের ডেসপ্যাচ অনুযায়ী কি হচ্ছে, কলকাতাতে একটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বোম্বে ইউনিভার্সিটি, মাদ্রাজ ইউনিভার্সিটি তৈরি করা হচ্ছে। বোঝা গেল বিষয়টা? নেক্সট, শিক্ষাক্ষেত্রে গঠিত কমিটি ও কমিশন, কিছু কমিশন আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন পড়ে, যেমন হান্টার কমিশন, সভাপতি হান্টার, ভাইসরয় ছিল লর্ড রিপন। লর্ড রিপনের সময় হান্টার কমিশন তৈরি হয়েছিল 1882 খ্রিস্টাব্দে, যার সভাপতি ছিল উইলিয়াম হান্টার। র্যালে কমিশন গঠিত হয়েছিল কত সালে? 1902 সালে। সভাপতি টমাস র্যালে, ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন। কারণ সালটা দেখতে পাচ্ছ 1902 সাল, তার মানে এরপরেই 1905 সাল আসবে। 1905 সালে আমরা পড়বো বঙ্গভঙ্গ আন্দোলন, বঙ্গভঙ্গ কার্যকরী হচ্ছে 1905 সালে। লর্ড কার্জন ভারতবর্ষের যে বাংলা যে রাজ্য, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ হিসেবে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, একটা হিন্দু অধ্যুষিত এলাকা পশ্চিমবঙ্গ, আর একটা মুসলিম অধ্যুষিত এলাকা পূর্ববঙ্গ, যেটা পরবর্তীকালে পূর্ব পাকিস্তান হয়ে আজ বাংলাদেশে পরিণত হয়েছে। লর্ড কার্জনের সময় র্যালে কমিশন আসে। স্যাডলার কমিশন 1917 সালে গঠিত হয়, সভাপতি মাইকেল স্যাডলার। কার সময়? ভারতের ভাইসরয় ছিল লর্ড চেমসফোর্ড। এই ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখতে হবে। এছাড়াও শিক্ষা নীতিতে বিভিন্ন সময় বিভিন্ন কমিটি কমিশন গঠন করা হয়েছে, তাদের সালটা আমি উল্লেখ করে দিয়েছি। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, তোমাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবুও তোমরা মনে রাখার চেষ্টা করবে। যেমন ধরো হাটক কমিটি 1929, হাটক কমিটি হচ্ছে 1929। ওয়ার্ধা পরিকল্পনা, জাকির হুসেনের সভাপতিতে গান্ধীজির বুনিয়াদী শিক্ষানীতি নিয়ে গৃহীত হয়েছিল ওয়ার্ধা পরিকল্পনা, ঠিক আছে, এটা মনে রাখবে। সার্জেন্ট পরিকল্পনা 1944 সাল, রাধাকৃষ্ণন কমিশন 1948 সাল, মুদালিয়ার কমিশন 1952 সাল। দেখো এগুলো কিন্তু স্বাধীনোত্তর ভারতবর্ষে, অর্থাৎ স্বাধীনতার পরে কিন্তু এই শিক্ষানীতিগুলো, আমি একদম পুরো ওই সময় থেকে শুরু করে স্বাধীনতার পর পর্যন্ত কি কি কমিশন গঠন হয়েছে সেটা দেখাচ্ছি। রাধাকৃষ্ণ কমিশন 1948, মুদালিয়ার কমিশন 1952, কোঠারি কমিশন 1964, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় শিক্ষানীতি, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, 1986-তে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল। বোঝা গেল? এরপরে আমরা আসবো সমাজ সংস্কার আন্দোলন, ঠিক আছে? একটু ধৈর্য ধরে সবাই ক্লাস করো, ইনফরমেশনগুলো তোমাদের দরকার, তাই আমি একটু ইলাবোরেটলি ডিসকাস করার চেষ্টা করছি। এই চ্যাপ্টারটা খানিকটা ফ্যাকচুয়াল ডাটা নির্ভর, মনে রাখতে একটু অসুবিধা হয়, তাই আমি গল্পের ছলে একটু ইলাবোরেটলি ডিসকাস করছি। 19 শতকে ভারতীয় সমাজ নানা কুসংস্কারে আচ্ছন্ন ছিল, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। এই কুসংস্কারের অন্ধকার থেকে ভারতীয় সমাজকে বাঁচাতে কয়েকজন মহাপুরুষের আবির্ভাব ঘটে, মহিষীর আবির্ভাব ঘটে, মনীষীর আবিষ্কার ঘটে। মনীষী, সেই মনীষীর আবির্ভাব, যেটা ভারতবর্ষের মানুষকে, যারা কুসংস্কারে আচ্ছন্ন ছিল, যাদের চিন্তা ভাবনার মধ্যে একটা সংকীর্ণতা ছিল, তাদেরকে সেই সংকীর্ণতা বা গোঁড়ামি থেকে আস্তে আস্তে করে, বা গোঁড়ামির খোলক ছেড়ে আস্তে আস্তে করে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসছিল, তাদেরকে সচেতন করছিল, সমাজ সচেতন করছিল। সেটাকেই আমরা বলছি সমাজ সংস্কার আন্দোলন। তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকাতে কাকে পাবো? আমরা পাবো রাজা রামমোহন রায়কে পাবো, আমরা পাবো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে পাবো, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পাবো, জ্যোতিবা ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলেকে পাবো, আমরা পাবো দয়ানন্দ সরস্বতীকে পাবো, আমরা পাবো আমাদের দয়ানন্দ সরস্বতী তো রয়েছে, তার সঙ্গে আমরা পাবো আত্মারাম পাণ্ডুরঙ্গ, এদেরকে কিন্তু আমরা পাবো, কেশবচন্দ্র সেন, এদেরকে আমরা পাবো সমাজ সংস্কারক আন্দোলক হিসেবে বা সমাজ সংস্কারক হিসেবে এদেরকে আমরা পাবো। বোঝা গেল? এইবার ইন ডিটেলসে আমরা রাজা রামমোহনের কাজ, ডিরোজিওর কাজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজ, স্বামী বিবেকানন্দের কাজ, রামকৃষ্ণ পরমহংসদেবের কাজ, এগুলো কিন্তু আমরা জেনে নেব। ফার্স্ট অফ অল রাজা রামমোহন রায়। ভারতের যে সমাজ সংস্কার আন্দোলনের যে চেতনা জাগ্রত হয়েছিল, সেটা প্রথম যিনি দায়িত্ব সহকারে এই চেতনার আগ্রহের যে দরকার সেটাকে তিনি অনুভব করেছিলেন, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তার জন্ম 22 মে 1772। কোথায় জন্মগ্রহণ করেছেন? হুগলি জেলার রাধানগরে তিনি জন্মগ্রহণ করেছেন। তারপরে তিনার যে কাজ সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি কি করেছেন? প্রথম তিনি তৈরি করলেন 1815 সালে আত্মীয় সভা। আত্মীয় সভা মানে রাজা রামমোহন রায়ের যত আত্মীয় ছিল, তার পরিবারের যত আত্মীয় ছিল, সেই তাদের মধ্য থেকে মানুষজনকে আগে সমাজ সচেতনতার পাঠ পড়ানোর চেষ্টা করলেন, বোঝানোর চেষ্টা করলেন যে না, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে সংকীর্ণতা, আমাদের যে গোঁড়ামি, এটা কিন্তু আমাদের ধ্বংসের কারণ। আমরা ঠিক পথে চলছি না। তখন তো শিক্ষা দীক্ষা বিস্তার লাভ করছে, তাই না? তো সেই সময়, তার আগে দেখো 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অফ 1813 যেটা এসছে 1813 খ্রিস্টাব্দে, সেখানে কিন্তু শিক্ষা খাতে 1 লাখ টাকা খরচ করার কথা বলা হয়েছে। শিক্ষা বিষয়ে তখন কিন্তু একটা মানে আলোড়ন চলছে ভারতবর্ষে, যে শিক্ষা বিস্তার হবে, পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করা হবে। তখন মানুষ তো শিক্ষা দীক্ষা খানিকটা এগোচ্ছে,
খরচ করা না হোক, শিক্ষা দীক্ষায় খানিকটা এগোচ্ছে। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম তৈরি হয়ে গেছে। সালটা 1815। তিনি কি করলেন, তার আত্মীয়দেরকে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করলেন সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজকে বদলাতে হবে, সমাজে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার, গঠনমূলক একটা চিন্তা ভাবনা দরকার, সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। সেই জন্য তিনি কি করলেন, একটা সভা করলেন, সবাইকে ডেকে একটা সভা প্রতিষ্ঠিত করলেন, যাকে বলা হচ্ছে আত্মীয় সভা। আত্মীয় মানে কি, আমাদের কুটুম যারা, আমাদের যারা বিলাভড ওয়ান্স, তারাই আত্মীয়। সেই আত্মীয় সভা প্রতিষ্ঠা করলেন 1815 সালে। মনে থাকবে তো সবার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে আমরা দেখলাম 1817 সালে তিনি কি করলেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করলেন। শিক্ষা বিস্তারের ব্যাপার স্যাপার তিনি বুঝে গেছেন যে শিক্ষায় সত্যিই শিক্ষিত করতে হবে ভারতবাসীকে, না শিক্ষিত করলে কিন্তু এই সংকীর্ণতা থেকে বেরোতে পারবে না, গোড়ামি থেকে বেরোতে পারবে না। তার জন্য তিনি তৈরি করলেন 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ। বোঝা গেল? 1821 সালে তিনি কি করলেন, একটা পত্রিকা প্রকাশ করলেন তার মত প্রকাশের জন্য। মানুষরা যাতে তার কথা বুঝতে পারে, তার কথা পড়তে পারে, তার কথা অনুধাবন করতে পারে, তিনি কি করলেন, একটা পত্রিকা প্রকাশ করলেন। কত সালে? 1821 সালে, যেটা প্রথম পত্রিকা হিসেবে তার আত্মপ্রকাশ করে সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী 1821 সালে তিনি এই পত্রিকা প্রকাশ করে নিজের চিন্তা ভাবনাকে ব্যক্ত করতে শুরু করলেন, মানুষজনের কাছে পৌঁছে দিতে শুরু করলেন, সর্বসাধারণ যাতে তার কথা বুঝতে পারে, তার কথা মতো চলতে পারে, তার কথার গুরুত্ব অনুভব করতে পারে, তার জন্য কি করলেন, তিনি এরকম একটা পত্রিকা প্রকাশ করা শুরু করলেন। 1822 সালে তিনি কি করলেন, অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করলেন। 1822 সালে তোমাদের পরীক্ষাতে অ্যাংলো হিন্দু কলেজ হয়তো আসবে না, আসতে পারে সংবাদ কৌমুদী। প্রকাশ করেছিল কে? ভারতের প্রথম সংবাদপত্র সংবাদ কৌমুদী। আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেছিল কে? রাজা রামমোহন রায়। কত সালে? 1815 সালে। 1822 সালে তিনি কি করলেন, বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করলেন। এটা কিন্তু পরীক্ষাতে প্রায়শই আসে, বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেছে, সালটা আসে না। প্রতিষ্ঠা করেছে কে? রাজা রামমোহন রায়, বেদান্ত কলেজ। বুঝা গেল? 1822 সালে ফার্সিতে তিনি কি করলেন, একটা পত্রিকা প্রকাশ করলেন যার নাম মিরাত-উল আকবর। মিরাতুল আকবর নামে একটা ফার্সি ভাষাতে। রাজা রামমোহন রায় প্রায় 14-15টা ভাষায় দক্ষ ছিল, 14-15টা ভাষা তিনি জানতেন। ফার্সি ভাষা আমাদের দেশের ভাষা নয়, ফার্সি ভাষাতে তিনি কি করলেন, মিরাতুল আকবর নামে একটা পত্রিকা প্রকাশ করলেন। ভাবো, গিফট টু মনোথিস্ট তাকে বলা হবে। পরবর্তীকালে তিনি কি করলেন, 1828 সালে ব্রাহ্ম সভার প্রতিষ্ঠা করলেন। যেই ব্রাহ্ম সভা 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হচ্ছে। সেই ব্রাহ্ম সমাজ যখন 1833 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আমাদের ছেড়ে চলে যাবেন, পরলোক গমন করবেন, তারপরে দেবেন্দ্রনাথ টেগোর, কেশবচন্দ্র সেন, বড় বড় মনীষী যারা, তারা কিন্তু সেই ব্রাহ্ম সভাকে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত করে বা ব্রাহ্ম সমাজকে তারা কি করবে, টেনে নিয়ে যাবে। সেই ব্রাহ্ম সমাজ থেকে সারা দেশ অনুপ্রাণিত হবে, সারা দেশে বিভিন্ন সংগঠন তৈরি হবে, সমাজ সংস্কারক আন্দোলনের সঙ্গে যুক্ত হবে সবাই। তাই রাজা রামমোহনকে সমাজ সংস্কার আন্দোলনের পথিকৃৎ, পুরোধা, অভিভাবক এইরকম নামে অভিহিত করা হয়। যদি তোমাদের কোশ্চেন যে ভারতে সমাজ সংস্কার আন্দোলনের পুরোধাকে, পথিকৃৎকে কে শুরু করেছিলেন, কে নবজাগরণের পথিকৃৎ, এইগুলো যদি যা প্রশ্ন পড়বে, তোমরা উত্তর করবে রাজা রামমোহন রায়। তিনি বিরাট পদক্ষেপ নিয়েছেন। যখন তিনি সতীদাহ প্রথা নিবারণ করছেন 1829-এ, লর্ড বেন্টিং তখন সহযোগিতা করছে। সারা দেশ উত্তাল হয়ে গেছে। সতীদাহ প্রথা নিবারণ মানে হচ্ছে আমাদের হিন্দু ধর্মের যে ধর্মমত, তার মূলে কুঠারাঘাত করা হচ্ছে, আমাদের বিরোধিতা করা হচ্ছে, আমাদের ধর্ম সংকটে পড়ে যাচ্ছে। সেই রকম সময়ে রাজা রামমোহন রায় এই এত বিরোধিতার মুখে পড়েও উইলিয়াম বেন্টিংকে বুঝিয়েছে। বোঝানোর পরে সতীদাহ নিবারণ আইন পাস হয়েছে। বুঝতে পেরেছ কতটা কঠিন পরিস্থিতি, কতটা কুরুচিকর জঘন্য একটা প্রথা ছিল, যেটাকে আমরা সতীদাহ প্রথা বলছি। সতীদাহ প্রথাতে কি করা হতো, বাচ্চা ছোট ছোট মেয়েকে বুড়োদের সঙ্গে, বয়স্কদের সঙ্গে বিয়ে দেওয়া হতো। তোমরা জসিমউদ্দিনের একটা কবিতা আছে কবর, তুমি পড়বে তোমরা যদি সময় পাও, পরীক্ষার পরে চোখ দিয়ে জল আসবে, তোমরা পড়েছো অনেকে। কবর জসিমউদ্দিনের লেখা। সেখানে হচ্ছে ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবে, তার বাড়িতে এসে, মানে স্বামীর বাড়িতে এসে ওই ছোট মেয়েটা বড় হবে, তারপর তার দাম্পত্য জীবন শুরু হবে। তার দাম্পত্য জীবন শুরু হতে হতে দেখা যাচ্ছে ও বুড়ো মারা যাচ্ছে, বুড়ো পটল তুলছে,
তখন কি করা হচ্ছে? তখন করা হচ্ছে কি, ওই বুড়োকে যে দাহ করার জন্য যে চিতা তৈরি করা হচ্ছে, সেই চিতাতে ওই জীবন্ত মেয়েটাকে পুড়িয়ে মারা হচ্ছে। এরকম একটা কুরুচিকর প্রথা যেটা হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত ছিল একটা সময়, তার বিরোধিতা করা চারটিখানি ব্যাপার নয়। তিনি তার বিরোধিতা শুধু করেননি, সেরকম একটা জঘন্য প্রথাকে তিনি কি করেছিলেন? অবসান করেছিলেন আইনের মধ্য দিয়ে। বুঝে গেল? নেক্সট 1829 থেকে 29 সালে 17 নম্বর রেগুলেশন আইন, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে। কত নম্বর রেগুলেশন আইন দিয়ে এই সতীদাহ প্রথা নিবারণ করা হয়েছে? 17 নম্বর রেগুলেশন আইন। উইলিয়াম বেন্টিকের সহায়তায় 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কি করলেন? সতীদাহ প্রথা নিবারণ করলেন, সতীদাহ আইন পাস করলেন। যে আইনটা পাস হয়েছে সেটা 17th রেগুলেশন অনুযায়ী। 1830 সালে ব্রাহ্ম সভা থেকে ব্রাহ্ম সমাজ পরিবর্তিত হচ্ছে। আমরা রামমোহন রায়ের সামনে একটা কথা দেখতে পাচ্ছি, একটা টার্ম দেখতে পাচ্ছি, রাজা। কোথাকার রাজা ছিলেন? হুগলি জেলায় তিনি রাধানগর গ্রামের জন্মগ্রহণ করেছেন, প্রত্যন্ত গ্রামের মানুষ তিনি রাজা হলেন কোথা থেকে? যখন তিনি শিক্ষা বিস্তার নিয়ে খুব ব্যস্ত, যখন তিনি বিভিন্ন কলেজ প্রতিষ্ঠা করছেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করছেন, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করছেন, তিনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করছেন, স্ত্রী শিক্ষার প্রসার করছে, মানুষের মধ্যে পাশ্চাত্য শিক্ষার যে দরকার আছে সেটাকে তিনি প্রচার করছেন, তিনি ভারতবর্ষের মধ্যে দিয়ে কুসংস্কারগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন। উইলিয়াম বেন্টিকের খুব কাছাকাছি তিনি গেছেন, সেখানে তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে ভারতবর্ষের এই ধরনের একটা কুরুচিকর রীতির পরিবর্তন দরকার আছে, অবসান দরকার আছে, এইসব বোঝাচ্ছে। তখন ওদিকে মুঘল সম্রাট ছিল দ্বিতীয় আকবর। এই যে সময়টা, এই 1829-30 নাগাদ এই সময়টা কে আছে? দ্বিতীয় আকবর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। কারণ 1857 পর্যন্ত তো থাকবে বাহাদুর শাহ জাফর, তো শেষ মুঘল সম্রাট। তাহলে এইখানে কে রয়েছে? দ্বিতীয় আকবর। তখন তার আগে 1757 সময় থেকে 1764 সময় থেকে বা 65 ধরে না, 65 যখন দেওয়ানি পাচ্ছে, তখন মুঘল সম্রাটরা তাদের সাম্রাজ্য চলে গেছে, নামে সম্রাট দ্বিতীয় শাহ আলম, তাকে কি করা হতো? তাকে 26 লক্ষ টাকা পেনশন দেওয়া হতো। অর্থাৎ পেনশনভোগী প্রথম মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় শাহ আলম। সেই শাহ আলমের সময় থেকে পরবর্তী যত মুঘল সম্রাট আছে তারা নিশ্চয়ই প্রত্যেকে ইংরেজদের পেনশনে চলবে। এখানে দ্বিতীয় আকবর কি ছিল? মুঘল সম্রাট ছিল। তিনি রাজা রামমোহনকে ডাকলেন। রাজা রামমোহন তখন লন্ডনে আসে। রাজা রামমোহন রায় তিনি যখন লন্ডনে যাবে এরকম একটা খবর কার কাছে পৌঁছালো? মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের কাছে। তিনি রামমোহনকে ডেকে পাঠালেন। তিনি বললেন যে তুমি যখন লন্ডনে যাচ্ছ, তুমি এক কাজ করো না, আমার একটা ছোট উপকার করে দাও না। কি না, এই যে পেনশন আমাকে দিচ্ছে ইংরেজরা, এই পেনশনে আমার আর চলছে না। কোটি কোটি যে সম্রাট, ওরা তো একটা সময় শাহজাহানের যে ময়ূর সিংহাসন, যে শীষমহল, যে খাসমহল, যে তাজমহল, কয়েক কোটি কোটি টাকা খরচা করে ব্যয় করা হয়েছে। সেই সম্রাট কি বলছে দেখো, সে সম্রাট তো পেনশনভোগী হয়েই গেছে, সে বলছে আমার পেনশনটা যদি একটু বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা তুমি করতে পারো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তো রাজা রামমোহন রায় তখন বলছে যে আমি কি করে আপনার পেনশন বাড়াবো? আমার কথা কি রানী শুনবে? মানে ব্রিটেনের রানী শুনবে? তখন বলছে হ্যাঁ অবশ্যই শুনবে। আমি মুঘল সম্রাট হিসেবে তোমাকে রাজা বলে আমি তোমাকে ডেজিগনেট করছি, রাজা বলে তোমাকে একটা পদ দিচ্ছি। তুমি রাজা হলে আজ থেকে তুমি বলবে আমি ভারতবর্ষের রাজা, অতএব আমাকে মুঘল সম্রাট পাঠিয়েছে, আমি ভারতের রাজা, মুঘল সম্রাটের পেনশন খানিকটা বাড়ানো হোক। এই বলে তিনি কি করলেন? রামমোহন রায়কে রাজা উপাধি দিলেন। বোঝা গেল? এটাও পরীক্ষাতে আসে। রাজা উপাধি কে দিয়েছে? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তার পেনশন বাড়ানোর কথা বলে তাকে লন্ডনে পাঠিয়েছিল যখন, তখন রাজা উপাধি দিয়েছে। ভারত পথিক রাজা রামমোহন রায়। আমরা আজকে ফেসবুক খুললে, রাজা রামমোহন রায়ের জন্মদিবসে ফেসবুক খুললে আমরা এইসব কথাগুলো পাই। ভারত পথিক, বিশ্ব পথিক, ভারতের রাজনৈতিক চেতনা স্রষ্টা, এই কথাগুলো তোমরা পাবে। এগুলো কেউ না কেউ বলেছে, বড় বড় আরো অন্যান্য ব্যক্তিবর্গ তারা বিভিন্নভাবে ওনাকে উপাধি দিয়েছে। ভারত পথিক উপাধি কে দিয়েছে? রবি ঠাকুর। বিশ্ব পথিক উপাধি দিয়েছে অধ্যাপক দিলীপ কুমার। ভারতের রাজনৈতিক চেতনার স্রষ্টা। দেখো রাজনৈতিক চেতনা মানুষের মধ্যে জাগ্রত হচ্ছে কিভাবে? মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত তখনই হবে যখন মানুষের মধ্যে খানিকটা শিক্ষা দীক্ষা থাকবে এবং চিন্তা ভাবনা তৈরি হবে দেশকে উন্নত করার, দেশের হয়ে কিছু করার। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের কথা ভেবে কিন্তু এই চিন্তা ভাবনাগুলো করবে না।
তখনকার রাজনীতি আলাদা ছিল, বর্তমানের রাজনীতি কিন্তু সম্পূর্ণ আলাদা। তিনি আধুনিক ভারতের জনক নামে পরিচিত। যে আধুনিক ভারতের ইতিহাস আমরা পড়ছি, ভারতবাসী হিসাবে গর্ববোধ করছি, কার জন্য? আধুনিক ভারতের জনক তথা রামমোহন রায়ের জন্য। এছাড়াও আমাদের, এটা তো হুগলি জেলায়, বাংলা থেকেই, এছাড়াও আরও পড়ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম পড়ব আমরা। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের বাংলার মানুষ সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। এই জন্যই তো বলা হতো যে পশ্চিমবঙ্গ আজ যা ভাবে সারা ভারতবর্ষ মানে আগামীকাল তা ভাববে, এরকম একটা ব্যাপার। পশ্চিমবঙ্গ অনেক আগে ভাবনা চিন্তা করতে পারে। পশ্চিমবঙ্গ আজ যা ভাবে সারা ভারতবর্ষ, বা সারা ভারতবর্ষ আজ যেটা ভাবছে পশ্চিমবঙ্গ তার আগে ভেবে ফেলেছে। বোঝা গেল? এই হচ্ছে রাজা রামমোহন রায়। এরপরে আমরা পড়ব কেশবচন্দ্র সেন। 1833 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় পরলোক গমন করেন। তারপরে তার তৈরি 1830 সালে যে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা, ব্রাহ্ম সমাজে পরিবর্তন, সেটাকে নিয়ে এগোবে কে? কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ টেগোর। তিনি রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজের নবীন সদস্য ছিলেন। পরে তিনি ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কৃত হন। এখানেও একটা গল্প আছে, ছোট্ট গল্প বলে দিই। রাজা রামমোহন রায় যখন মারা গেলেন তখন দুজন ব্যক্তিত্ব ছিলেন, একজন ছিলেন দেবেন্দ্রনাথ টেগোর, আরেকজন ছিলেন কেশবচন্দ্র সেন। ঠিক আছে, ব্রাহ্ম সমাজের কথা যদি আমরা ধরি, ধরো ব্রাহ্ম সমাজ, এইটা ব্রাহ্ম সমাজ, এটা ব্রাহ্ম সমাজ। এখানে দুজন নেতৃত্ব ছিল, একটা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর বা টেগোর, আর একটা ছিল কেশবচন্দ্র সেন, মানে যার কথা আমরা পড়ছি। দুজনেই দায়িত্ব নিয়ে কি করেছিল? দুজনেই দায়িত্ব নিয়ে ব্রাহ্ম সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ব্রাহ্ম সমাজের রীতিনীতি কি ছিল? বাল্য বিবাহের বিরোধিতা করা, সতীদাহর মতো জঘন্য প্রথার বিরোধিতা করা, নারী শিক্ষার প্রসার, স্ত্রী শিক্ষার প্রসার, পাশ্চাত্য শিক্ষার প্রসার, মানুষের কুসংস্কারকে দমন করা, এগুলোই ছিল এই যে ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে এতদিন চলছিল কে? দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন। পরবর্তীকালে এই কেশবচন্দ্র সেন, এই ভদ্রলোকই তার অল্প বয়স্ক কন্যা, তার বিয়ে দিয়ে দিয়েছে, মানে বাল্য অবস্থায় বিয়ে দিয়ে দিয়েছে, বিয়ের বয়স হয়নি তখন বিয়ে দিয়ে দিয়েছে। সবাই কেশবচন্দ্র সেনের উপর ক্ষুব্ধ হলো। কেন ক্ষুব্ধ হলো? যে যিনি আজ দীর্ঘদিন ধরে ব্রাহ্ম সমাজের দায়িত্ব নিলেন, তিনি আজ মানে যে উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ তৈরি, সেই উদ্দেশ্যটাকে ভুলে গিয়ে তিনি কি করলেন? নিজের স্বার্থের জন্য মেয়ের বিয়ে দিয়ে দিলেন। কোচবিহারের রাজার সঙ্গে সম্ভবত তিনি তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন। যখন তিনি বাল্য বিবাহ বিরোধিতা করার পরে তিনি যখন নিজের বিয়ে দিয়ে দিলেন অল্প বয়স্ক মেয়েকে, তখনই তার বিরোধিতা করা শুরু করলো। দেবেন্দ্রনাথ টেগোর তিনি কোনোভাবেই মেনে নিতে পারলেন না এটা। তখন তিনি কি করলেন? অ্যাকচুয়ালি ব্যাটনটা ছিল দেবেন্দ্রনাথ টেগোরের হাতে। ব্রাহ্ম সমাজের নেক্সট ব্যাটন রাজা রামমোহনের পরে যার কাছে ছিল, তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ টেগোর বা দেবেন্দ্রনাথ ঠাকুর। এই দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কি করলেন? বলছেন যে কেশবচন্দ্র সেন কে তিনি বললেন যে না, আপনি আর এর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, কারণ আপনি আমাদের যে মেন থিম ছিল ব্রাহ্ম সমাজের, সেটা আপনি লঙ্ঘন করেছেন, তাই আপনাকে এইখান থেকে ছেড়ে বেরিয়ে যেতে হবে। কেশবচন্দ্র সেন কি করলেন? ব্রাহ্ম সমাজ ছেড়ে বেরিয়ে গেলেন। তিনি তৈরি করলেন ভারতীয় ব্রাহ্ম সমাজ। তিনি তার কিছু কাছের মানুষ ছিলেন, সেই সব কাছের মানুষগুলোকে নিয়ে তিনি তৈরি করলেন ভারতীয় ব্রাহ্ম সমাজ। আর এই যে ব্রাহ্ম সমাজ ছিল, সেটা থেকে গেল কিছু অংশ দেবেন্দ্রনাথ টেগোরের কাছে, যেটা নাম পরিবর্তন করে হয়ে গেল আদি ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ রইল, কিন্তু তার সামনে একটা আদি কথাটা যোগ হয়ে গেল, আদি ব্রাহ্ম সমাজ। আর কেশবচন্দ্র সেনকে যখন বহিষ্কার করা হলো, তিনি বেরিয়ে গিয়ে তার যে অনুযায়ী তাদেরকে নিয়ে তৈরি করলেন ভারতীয় ব্রাহ্ম সমাজ। ভালো করে বোঝার চেষ্টা করো, ভারতীয় ব্রাহ্ম সমাজ। তিনি নাম দিলেন কি? ব্রাহ্ম সমাজের দুটো শাখায় বিভাজন হয়ে গেল, একটা দেবেন্দ্রনাথ টেগোরের নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ, আর একটা কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম সমাজ। বোঝা গেল? এই ভারতীয় ব্রাহ্ম সমাজকে পরবর্তীকালে আবার নাম পাল্টে দেওয়া হলো, তার নাম করা হলো নববিধান ব্রাহ্ম সমাজ। ওকে, 1866 সালে তিনি তৈরি করলেন ভারতীয় ব্রাহ্ম সমাজ। বোঝা যাচ্ছে? কি করলেন? 1866 সালে তিনি তৈরি করলেন ভারতীয় ব্রাহ্ম সমাজ। বেরিয়ে গেলেন। নারী স্বাধীনতার প্রশ্নে এবং নিজ নাবালিকা কন্যাকে বিবাহ দিলে ব্রাহ্ম সমাজে আবার ভাঙন ধরেছে। কি হয়েছে? শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু মিলে তারা 1878 সালে সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি করেন। 1880 সালে কেশবচন্দ্র সেনের গোষ্ঠীর নাম হয় নববিধান ব্রাহ্ম সমাজ।
নববৃধান ব্রাহ্ম সমাজ তৈরি করেন তিনি। ঠিক আছে, নববৃধান ব্রাহ্ম সমাজ, বোঝা গেল। তাহলে ব্রাহ্ম সমাজের পরবর্তীকালে যে ভাঙন হয়েছিল 1866-এ, তিনি তৈরি হলো কি, একদিকে আদি ব্রাহ্ম সমাজ, আরেকদিকে তৈরি হলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিলেন কেশবচন্দ্র সেন, আর পুরনো যে আদি যে ব্রাহ্ম সমাজ ছিল তার নেতৃত্ব দিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তো ভারতীয় ব্রাহ্ম সমাজ পরবর্তীকালে তার যে অনুযায়ী ছিল তাদের মধ্যে আবার একটা মতবিরোধ তৈরি হবে। সেখান থেকে শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু তারা বেরিয়ে এসে কি করবেন, সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি করবেন। আর কেশবচন্দ্র সেন যে ব্রাহ্ম সমাজে থেকে যাবে বা ভারতীয় ব্রাহ্ম সমাজ, সেটার নাম হবে নববিধান ব্রাহ্ম সমাজ, বোঝা গেল। এই হচ্ছে আমাদের কেশবচন্দ্র সেনের গল্প। নেক্সট হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে তোমরা নিশ্চয়ই তার আভাস পেয়ে গেছো। রামমোহন রায়ের মৃত্যুর পর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। পরে 1866 সালে ব্রাহ্ম সমাজ ভেঙে গেলে তার নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ গঠিত। তার মানে 1866 সালে ব্রাহ্ম সমাজ ভেঙে যাচ্ছে, আদি ব্রাহ্ম সমাজের দায়িত্ব কে নিচ্ছে? আদি ব্রাহ্ম সমাজের দায়িত্ব নিচ্ছে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর, বোঝা গেল। আদি ব্রাহ্ম সমাজের দায়িত্ব নিচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি কি করলেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করলেন। সেই তত্ত্ববোধিনী সভার কথাবার্তা, চিন্তা ভাবনা, উদ্দেশ্য তিনি ব্যক্ত করার জন্য তত্ত্ববোধিনী পত্রিকা তৈরি করেছিলেন। অর্থাৎ তত্ত্ববোধিনী সভা হোক আর তত্ত্ববোধিনী পত্রিকা হোক, তার উত্তর হবে দেবেন্দ্রনাথ টেগোর। ব্রাহ্মধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি তত্ত্ববোধিনী সভা তৈরি করেন 1839 সালে। তত্ত্ববোধিনী সভার নামকরণ করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। এটা একটু ডিফিকাল্ট পরীক্ষার জন্য কোশ্চেন। এই সভার মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। এই সভার মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা, বোঝা গেল। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তত্ত্ববোধিনী পত্রিকা কে সম্পাদনা করতেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। আর যদি বলা হয় তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আদি ব্রাহ্ম সমাজের নির্মাতাকে দেবেন্দ্রনাথ ঠাকুর, বোঝা গেল। 1843 সালে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়, বোঝা গেল। কার? অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় 1843 সালে প্রথম তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছে, বোঝা গেল। নেক্সট, এরপর আসি আমরা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে, জন্ম কলকাতার এন্টালিতে। রচনা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, দ্য ফকির অফ জাহাঙ্গীরা, এই দুটোই কিন্তু পরীক্ষাতে আসে। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এরকম একটা বইয়ের রচনা করেছিলেন কে? ডিরোজিও। তার অনুগামীরা আমাদের ইতিহাসে ইয়ং বেঙ্গল নামে পরিচিত বা নব্যবঙ্গ নামে পরিচিত। নব্যবঙ্গ, তো এই নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল তারা যে আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ভূমিকা নিয়ে, তারা যে আন্দোলন করেছিল তাকে বলা হয় ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন। যদি বলা হয় নব্যবঙ্গ আন্দোলনের পুরোধা কে ছিলেন, তোমরা উত্তর করবে ডিরোজিও। ইয়ং বেঙ্গল কার অনুযায়ী? ডিরোজিও, বোঝা গেল। 1818 সালে ডিরোজিও তার ছাত্ররা একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছে। এটা কিন্তু পরীক্ষাতে প্রায়শই আসে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিরোজিওর পরে এই অ্যাসোসিয়েশনের সভাপতি হন ডেভিড হেয়ার। নামটা নিশ্চয়ই শুনেছ, আমি কিন্তু আগে দেখিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডেভিড হেয়ারের গুরুত্ব কিন্তু তোমরা বুঝতে পেরেছ বা পারা উচিত। ইয়ং বেঙ্গল আন্দোলনকে 19 শতকের বিতর্কিত অধ্যায় বলে চিহ্নিত করা হয়। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। এটা একটা ইনফরমেশন তোমাদেরকে দিলাম। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের ডিরোজিও। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা প্রত্যেকে এই নামটার সঙ্গে পরিচিত। 1820 সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। 1841 সালে তিনি কলকাতা সংস্কৃত কলেজ থেকে পাশ করেন। পাশ করার পরই 1841 সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত পদে নিযুক্ত হন। হেড টিচার। 1851 সালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। তিনি সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা এবং ব্যাকরণ কৌমুদী রচনা করেন। এই দুটো বই কিন্তু পড়ে। সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা রচনা করেছেন কে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আবার ব্যাকরণ কৌমুদী রচনা করেছে কে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1872 সালে মেট্রোপলিটন ইনস্টিটিউশন তৈরি করেন, যেটি পরবর্তীকালে বিদ্যাসাগর কলেজে পরিণত হয়। মেট্রোপলিটন ইনস্টিটিউশন 1872। 1856 সালে 26শে জুলাই লর্ড ডালহৌসির সহযোগিতায় বিধবা বিবাহ আইন পাস করেন, যেটাকে বলা হচ্ছে 15 নম্বর রেগুলেশন আইন, বোঝা গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে তিনি এই ভীরুর দেশে তিনি একমাত্র পুরুষ সিংহ, এই কথাটা বলেছেন কে? রবি ঠাকুর। কার উদ্দেশ্যে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে বলেছেন। বলছে এই ভীরুর দেশে তিনি একমাত্র পুরুষ সিংহ, বোঝা গেল, রবি ঠাকুর বলেছেন। মাইকেল মধুসূদন দত্ত তাকে করুণার সাগর বলে উল্লেখ করেছেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তোমরা অনেক গল্প হয়তো ছোট থেকে পড়েছ। আমরা পশ্চিমবঙ্গের মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যথেষ্টই জানি আশা করি। ওকে, নেক্সট আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1867 সালে ব্রাহ্ম আন্দোলনের নেতা কেশবচন্দ্র সেনের প্রভাবে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে দক্ষিণ ভারতে চলে গেলাম। দেখো 1867 সালে কোথায়, এই কেশবচন্দ্র সেনের দ্বারা প্রভাবিত হয়ে কি করলেন, আর সালটা দেখো 1867 সাল, 66 সালে ভেঙে গেছে। 66 সালে ভাঙার পরে মতানৈক্যের কারণে ভাঙছে, তারপরে তার মেয়ের বিয়ে হয়েছে। আমি গল্পটা হয়তো 1866 সালে ভাঙনের ক্ষেত্রে বললাম, অ্যাকচুয়ালি 1866 সালে মতানৈক্যের কারণে দুটো দলে ভেঙে যাবে, কিন্তু পরবর্তীকালে যখন সাধারণ ব্রাহ্ম সমাজ এবং নববিধান ব্রাহ্ম সমাজ হচ্ছে তখন তার মেয়ের বিয়ের কারণে হচ্ছে। ঠিক আছে, তো 1867 সালে তখন কিন্তু কেশবচন্দ্র সেন অনেকের কাছেই একটা ভাবাবেগের পুরোধাতিনী, অনেকের কাছেই তিনি ইন্সপিরেশন। তো তার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আত্মারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে কী করলেন, এরকমই একটা সভা প্রতিষ্ঠিত করলেন, এরকম একটা সমাজ, ব্রাহ্ম সমাজের ন্যায় একটা সমাজ প্রতিষ্ঠা করলেন, যার নাম প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ, প্রার্থনা নয়, এটা হবে প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ তিনি গঠন করলেন। এই সমাজ অদ্বৈতবাদে বিশ্বাস করতেন। পড়বে না, সদস্য কে ছিল, মহাদেব গোবিন্দ রানাডে, আর কে ভান্ডারকর এবং এনজি চন্দ্রভাকর। উদ্দেশ্য কি, সমাজের উন্নয়ন এবং নারী কল্যাণ, স্ত্রী শিক্ষার প্রসার এবং সমাজের উন্নয়ন। প্রার্থনা সমাজ ছিল প্রার্থনা সমাজ ছিল পশ্চিম ভারতের সমাজ সংস্কার আন্দোলনের প্রাণকেন্দ্র। তাহলে পশ্চিম ভারত, মহারাষ্ট্র, দক্ষিণ ভারত, দক্ষিণ পশ্চিম ভারত ধরে নিতে পারো, তার প্রাণকেন্দ্র ছিল প্রার্থনা সমাজ। মহাদেব গোবিন্দ রানাডে দাক্ষিণাত্য শিক্ষা সমিতি তৈরি করেন এবং বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। যেই আমরা মহাদেব গোবিন্দ রানাডে তিনি কিন্তু আত্মারাম পাণ্ডুরঙ্গের সহযোগী ছিলেন এবং তিনি যুক্ত ছিলেন প্রার্থনা সমাজের সঙ্গে। যেই প্রার্থনা সমাজ কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই ধরনের একটা মহারাষ্ট্রে এরকম একটা ফাউন্ডেশন তৈরি হয়, যার নেতৃত্ব দিয়েছিল কে, আত্মারাম পাণ্ডুরঙ্গ। আশা করি মনে থাকবে তোমাদের। দেখো আমি পড়ালাম কি রাজা রামমোহন রায়, সেখানেই ব্রাহ্ম সমাজের উৎপত্তি। সেই ব্রাহ্ম সমাজেরই এক্সটেন্ডেড পার্ট এগুলো, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ টেগোর, আত্মারাম পাণ্ডুরঙ্গ। ডিরোজিও কিন্তু খানিকটা আলাদা। ডিরোজিও প্রতিষ্ঠিত যেটা সভা, তাকে আমি বলছি নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলছি আমরা। তাদের দ্বারা যে আন্দোলন পরিচালিত হতো তাকে বলা হতো ইয়ং বেঙ্গল মুভমেন্ট। বোঝা গেল? মহাদেব গোবিন্দ রানাডে তাহলে কি করলেন, দাক্ষিণাত্য শিক্ষা সমিতি এবং বিধবা বিবাহ সমিতি তৈরি করলেন দক্ষিণে ভারতে। দয়ানন্দ সরস্বতী তার আসল নাম ছিল, মূল শঙ্কর পরীক্ষায় কিন্তু এইটা আসে। দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি, দয়ানন্দ সরস্বতীর আসল নাম হচ্ছে মূল শঙ্কর। 1824 খ্রিস্টাব্দে গুজরাটে তিনি জন্মগ্রহণ করেন। 1869 সালে কলকাতায় ব্রাহ্ম সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। ব্রাহ্ম সম্মেলনে তিনি যখন অংশগ্রহণ করেছিলেন 69-এ, তার মানে 66-তে ভাঙন, 67-তে কে অনুপ্রাণিত হলো, আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1869 সালে অনুপ্রাণিত হচ্ছে দয়ানন্দ সরস্বতী। 1875 সালে তিনি বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করলেন। দেখো সবই ব্রাহ্ম সমাজেরই কিন্তু একটা শাখা সংগঠন আমরা বলতে পারি, অনুপ্রেরণায় তৈরি হচ্ছে। ব্রাহ্ম সমাজের অনুপ্রেরণায় 1867 সালে তৈরি হলো প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গের হাত ধরে মহারাষ্ট্রে। আবার দেখো বোম্বাইতে তৈরি হচ্ছে, সেটাও মহারাষ্ট্র। 1875 সালে আর্য সমাজ, ব্রাহ্ম সমাজের মতো করে তৈরি হচ্ছে আর্য সমাজ। কে তৈরি করছে, দয়ানন্দ সরস্বতী। বোঝা গেল? সবই কিন্তু ব্রাহ্ম সমাজের শাখা সংগঠন। ব্রাহ্ম সমাজ থেকে উদ্বুদ্ধ হয়ে এটা কিন্তু তৈরি হচ্ছে। 1875 সালে আর্য সমাজ, তার প্রতিষ্ঠা করছে কে, দয়ানন্দ সরস্বতী। আর্য যে সমাজ ছিল তার উদ্দেশ্য কি ছিল, তার মূল আধার ছিল বেদ। তার প্রধান উদ্দেশ্য ছিল বেদকে প্রতিষ্ঠা করা। তার বিখ্যাত উক্তি ছিল, বেদে ফিরে যাও, ব্যাক টু বেদাস। বেদে ফিরে যাও, বেদে ফিরে যাও মানে বেদের যে কালচার, বেদে হিন্দু ধর্মের যে কালচার, সেই কালচারে ফিরে যাও। দয়ানন্দ সরস্বতী মানুষদেরকে মনে করালেন যে আমাদের সংস্কৃতি আমাদেরকে ভুললে চলবে না, আমাদের সংস্কৃতি আমাদেরকে মনে রাখতে হবে। তিনি বিখ্যাত উক্তি করলেন কি, বেদে ফিরে যাও। তোমরা বেদের সময়কার কথা ভাবো, মানুষের মধ্যে ইউনিটির কথা ভাবো, বেদের যে সিস্টেমেটিক একটা কালচার ছিল সেই কথা ভাবো। তাদেরকে বেদের কথা জানালেন। তো কে জানালেন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি সত্যার্থ প্রকাশ এবং বেদ ভাষ্য নামে দুটি গ্রন্থ রচনা করলেন, এগুলো ইম্পর্টেন্ট। 1812 সালে গরুদের সুরক্ষা প্রদানের জন্য তিনি গৌরক্ষিণী সভা প্রতিষ্ঠা করেন। গরুকে সুরক্ষা, বেদের সময় কি গাভিষ্ঠী ছিল, গরু ছিল, আরাধ্য দেবতা ছিল, মানে তারা দেবতার জ্ঞানে পুজো করত। এই গাভিষ্ঠী নিয়েই যুদ্ধ হতো, তাই না? নেক্সট, মদনমোহন মালব্য কোন সমাজের সঙ্গে যুক্ত ছিল? মদনমোহন মালব্য কোন সমাজের সঙ্গে যুক্ত ছিল?
কার সঙ্গে যুক্ত ছিল? আত্মারাম পাণ্ডুরঙ্গের সঙ্গে যুক্ত ছিল, প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিল। বোঝা গেল? 1915 সালে তিনি হরিদ্বারের কুম্ভ মেলায় অখিল ভারত হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন মদনমোহন মালব্য। তার মূল উদ্দেশ্য ছিল হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা। পরবর্তীকালে আরেকজনের নাম জানবো, যিনি কলকাতাতে জন্মেছিলেন, তিনি হলেন রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব, যত মত তত পথ, তাই না? জন্ম 1836 সাল হুগলির কামারপুকুরে। তার প্রকৃত নাম গদাধর চট্টোপাধ্যায়। পরীক্ষাতে আসে, তিনি বিশ্বাস করতেন যতমত ততপথ। এই যতমত ততপথ এই কথাতে বিশ্বাসী কে বলে পরীক্ষায় পড়ে উত্তর করবে রামকৃষ্ণ পরমহংসদেব। শিবজ্ঞানে জীব সেবার কথা তিনি প্রচার করতেন। শিবজ্ঞানে জীব সেবা মানে জীবকেই শিব ভাবো, শিব ভেবে জীবকেই সেবা করো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। তার উপযোগ্য একজন শিষ্য ছিল যার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা বিলে বলে জানি, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত। বুঝে গেল? সেই স্বামী বিবেকানন্দ, তার অবদান দেখব। জন্ম 1863 সাল কলকাতাতে। তিনি বাল্যকালে বিলে বলে পরিচিত ছিলেন। তিনি খেলা করতেন চাপা গাছে, রামরতন বাবুর চাপা গাছে তিনি খেলতেন। তাকে ব্রহ্মদত্তির ভয় দেখিয়েছিল। সেই ব্রহ্মদত্তিকে দেখার জন্য সে আরো বেশি বেশি করে যেত। প্রকৃত নাম, স্পেলিং মিস্টেক, প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত। 1893 সালে তিনি কি করেছিলেন? আমেরিকার শিকাগো শহরে গিয়ে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের অদ্বৈত বেদান্তবাদের প্রচার করেছিলেন। তিনি গিয়েছিলেন। তিনি যখন বলেছিলেন মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, আমেরিকার শিকাগোতে গিয়ে তিনি সবাই সেখানে উপস্থিত জনসাধারণকে তিনি সম্বোধন করে শুরু করলেন মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। 5 মিনিট 7 মিনিট ধরে তার সেই কথার পরে হাততালি পড়ছিল। তো তিনি কি করলেন? তিনি হিন্দু ধর্ম বিশ্ব ধর্ম হিসাবে হিন্দু ধর্মের তিনি প্রচার করলেন। সনাতন হিন্দু ধর্মের প্রচার করলেন কে? স্বামী বিবেকানন্দ। বুঝে গেল? 1893 সালটা মনে রাখবে। 1897 সালে তিনি কি করলেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য, তার স্মৃতির উদ্দেশ্যে তিনি কি করলেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। 1898 খ্রিস্টাব্দে বেলুড়ে তিনি রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করলেন, যেটা কলকাতা বেলুড়। সেই বেলুড়ে রামকৃষ্ণ মঠ তিনি প্রতিষ্ঠা করেছেন। স্বামী বিবেকানন্দের ব্যবহারিক প্রচুর জিনিস তোমরা বেলুড়ে যদি রামকৃষ্ণ মঠে যাও দেখতে পাবে, সুরক্ষিতভাবে রাখা রয়েছে। তিনি রচনা করলেন বর্তমান ভারত, যত ধরনের যোগ, রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, এগুলো তার সঙ্গে সঙ্গে পরিব্রাজক পুস্তক রচনা করলেন। তিনি ছিলেন একজন যোদ্ধা সন্ন্যাসী, বলেছেন সরোজিনী নাইডু। একজন যোদ্ধা সন্ন্যাসী ছিলেন সরোজিনী নাইডু বলেছেন। সরোজিনী নাইডু কিন্তু বিদ্যাসাগর আমাদের স্বামী বিবেকানন্দের কাছ থেকে অনেক প্রভাবিত হয়েছিলেন সরোজিনী নাইডু। আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা বলেছেন অরবিন্দ ঘোষ, স্বামী বিবেকানন্দকে বলেছেন। ভারতের আধ্যাত্মিক জগতের মাইকেল অ্যাঞ্জেলো বলেছেন অমলেশ ত্রিপাঠী। কে বলেছেন হয়তো তোমাদের প্রশ্নে আসবে না, তোমাদের প্রশ্নে আসবে ভারতের আধ্যাত্মিক জগতের মাইকেল অ্যাঞ্জেলো নামে পরিচিত কে? তোমরা উত্তর করবে স্বামী বিবেকানন্দ। বোঝা গেল? নেক্সট, এরপরে আসবো আমরা একটা সোসাইটির কথা জানবো, যেটা এই সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত, যাকে আমরা বলছি থিওসফিক্যাল সোসাইটি, যার প্রতিষ্ঠাতা ম্যাডাম ব্লাভাটস্কি এবং কর্নেল অলকট বলে দুজন। তারা হচ্ছে এই থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছে। কোথায় প্রতিষ্ঠা করেছে? আমেরিকাতে। নামগুলো নিশ্চয়ই ভারতীয়দের নাম এরকম হয় না, কর্নেল অলকট বা ব্লাভাটস্কি এটা হয় না, তাই না? আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল থিওসফিক্যাল সোসাইটি। 1886 সালে মাদ্রাজের আদিয়ারে তার একটা শাখা তৈরি করা হয়েছিল। প্রতিষ্ঠিত হচ্ছে আমেরিকাতে, তার যে প্রথম শাখা তৈরি হচ্ছে 1886 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি, সেখানে তৈরি হচ্ছে আদিয়ারের জায়গাটার নাম আদিয়ার, সেখানে প্রথম শাখা স্থাপন হয়েছে। তোমাদের পরীক্ষাতে আসবে কিন্তু থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতাকে, তোমরা উত্তর করবে ব্লাভাটস্কি এবং কর্নেল অলকট। ঠিক আছে? কোথায় তৈরি হয়েছে? আমেরিকা। এই সোসাইটি স্ত্রী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কে? অ্যানি বেসান্ত। পরবর্তীকালে আমরা আসবো অ্যানি বেসান্ত, যিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৈরি করবে মদনমোহন মালব্যের সহযোগিতা। এই সমিতির সদস্যরা থিওসফি নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করত। অ্যানি বেসান্ত বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় প্রতিষ্ঠিত করবেন। পরে এটি মদনমোহন মালব্যের প্রচেষ্টায় বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়, যেটাকে বিএইচইউ বলছি আমরা, বিএইচইউ নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি টার্সি হয়তো। তো যাই হোক, এই বারাণসী হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন কে? অ্যানি বেসান্ত। কার সহযোগিতাতে? তিনি যেটা প্রতিষ্ঠা করেছিলেন কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়, কিন্তু পরবর্তীকালে যখন বেনারস হিন্দু ইউনিভার্সিটি হচ্ছে, সেটা কার প্রচেষ্টা? সেটা হচ্ছে মদনমোহন মালব্যের প্রচেষ্টা। বুঝছে কেন? কিন্তু যদি কোশ্চেন পড়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিল, তোমরা করবে কিন্তু আমাদের অ্যানি বেসান্ত। বুঝছে গেল? নেক্সট, জ্যোতিবা ফুলে, মহারাষ্ট্রের একজন ব্যক্তি জ্যোতিবা ফুলে।
তার স্ত্রীর নাম ছিল সাবিত্রীবাই ফুলে। দুজনেই একদম সম্ভ্রান্ত পরিবার নয়, একদম গরিব পরিবারের মানুষ, তবুও তাদের এই যে গরিবী বা যেটা অভাব, এই অভাব কিন্তু তাদেরকে থামিয়ে রাখতে পারেনি। তারাও সমাজ সংস্কার আন্দোলক হিসেবে আজকে ইতিহাসে স্থান করে নিয়েছে। তিনি এবং তিনার স্ত্রী সাবিত্রীবাই ফুলে, যিনি ছিল ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষক। বুঝতে পেরেছ? জন্ম মহারাষ্ট্র, রচনা গুলামগিরি, ব্রাহ্মণ আছে কষাবো, শ্বেত কার্য অসুচ, পড়বে না তোমাদের, গুলামগিরিটা পড়তে পারে। 1883 সালে তিনি কি করলেন? সত্যশোধক সমাজ গড়ে তুললেন। সত্যশোধক সমাজ তিনি গড়ে তুললেন। কে? জ্যোতিবা ফুলে। প্রকাশিত পত্রিকা, তিনি যে পত্রিকা প্রকাশ করতেন তার নাম দীনবন্ধু। তিনি ইংরেজি শিক্ষাকে সমর্থন করতেন। পুনের ভিদেওয়াদায় 1848 সালে তিনিও তার স্ত্রী মিলে কি করলেন? একটা স্কুল খুললেন। প্রথম ভারতীয় পরিচালিত বালিকা বিদ্যালয় স্থাপন করলেন। এই বালিকা বিদ্যালয়েই তার স্ত্রী প্রথম মহিলা শিক্ষিকা হিসাবে ভারতের ইতিহাসে স্থান করে নিয়েছে। এই যে ভারতীয় পরিচালিত বালিকা বিদ্যালয় তৈরি করলেন জ্যোতিবা ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে মিলে। তিনি কি করলেন? সেখানে বললেন যে, সেখানে সাবিত্রীবাই ফুলে তার স্ত্রী সিদ্ধান্ত নিলেন যে আমি এই বিদ্যালয়ে পড়াবো, মানুষকে শিক্ষা দেব। তাই তিনিই হলেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম মহিলা শিক্ষিকা। বোঝা গেল? 1888 সালে তাকে কি বলা হলো? মহাত্মা উপাধি দেওয়া হলো। দক্ষিণ ভারত থেকে মহাত্মা উপাধি কে পেল? জ্যোতিবা ফুলে। পরবর্তীকালে মহাত্মা উপাধি কে পেয়েছে? আমাদের গান্ধীবাবু, গান্ধীবুড়া মহাত্মা গান্ধী। ঠিক আছে? মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনাকে আমরা মহাত্মা নামে চিনি। আর মহাত্মা নামে চিনলাম কাকে? 1888 খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলেকে। ঠিক আছে? নেক্সট, এরপরে এই সম্পর্কিত অন্যান্য কিছু তথ্য যেগুলো পরীক্ষাতে এসছে তোমরা একটু জেনে নাও। আধুনিক অন্ধ্রের জনক বলা হচ্ছে। আধুনিক অন্ধ্রের জনক, এটা কিন্তু পরীক্ষাতে আসে, প্রায়শই এসছে, স্টাফ সিলেকশন কমিশন বা অন্যান্য কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলোতে এসছে। আধুনিক অন্ধ্রের জনক বলা হয় বিরসা লিঙ্গম পান্তুলু। কি বলা হয়? বিরসা লিঙ্গম পান্তুলু আধুনিক অন্ধ্রের জনক বলা হচ্ছে। দক্ষিণ ভারতের বিদ্যাসাগরও বলা হচ্ছে কাকে? বিরসা লিঙ্গম পান্তুলুকে। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। আমি তোমাদেরকে বলেছি, তাও আরেকবার বলে দিলাম। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছেন? স্যার সৈয়দ আহমেদ খান। মুসলিম যে কোনো বিশ্ববিদ্যালয় বা মুসলিম সমাজ সংস্কারক হিসাবে স্যার সৈয়দ আহমদ খানের অবদান আমরা ভুলতে পারি না। দ্বিজাতি তত্ত্বের জনকও ছিলেন কিন্তু স্যার সৈয়দ আহমদ খান। বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথন ডানকান 1791 খ্রিস্টাব্দে। এই তথ্যগুলো কোনো না কোনো সময় আমি স্লাইডে আলোচনা করেছি। স্পেসিফিকভাবে এই জায়গা বলে দিলাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলো খুব ভালো করে পড়ো, ভালো করে মনে রাখো। অ্যাকচুয়ালি তোমরা যদি রাজা রামমোহন রায় এটাকে মনে রাখো, তাহলে ব্রাহ্ম সমাজ সেখান থেকে এক্সটেন্ডেড হচ্ছে প্রার্থনা সমাজ, আর্য সমাজ, এগুলো কিন্তু পরবর্তীকালে আসছে। তাহলে মনে রাখবে তোমরা, রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ, আত্মীয় সভা, ব্রাহ্ম সভা, এগুলো তো প্রতিষ্ঠা করেইছে। তার সঙ্গে সঙ্গে কেশবচন্দ্র সেন কি করলেন? ভারতীয় ব্রাহ্ম সমাজ, তারপরে নববিধান ব্রাহ্ম সমাজ। সেখান থেকে বেরিয়ে যাচ্ছে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, তারা কি করছে? সাধারণ ব্রাহ্ম সমাজ। আর আদি ব্রাহ্ম সমাজের দায়িত্ব থেকে যাচ্ছে কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা, তিনি তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা। কেশবচন্দ্র সেন দ্বারা অনুপ্রাণিত হচ্ছে কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। তিনি কি করছেন? মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করছেন। যেই প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিল কে? মদন মোহন মালব্য। আমাদের এছাড়াও মদন মোহন মালব্য সেখানে যুক্ত ছিল। তো পরবর্তীকালে তিনি কি করবেন? দাক্ষিণাত্য শিক্ষা সমিতি, বিদ্যা বিবাহ সমিতি, এগুলো তৈরি করবেন। এরপরে যেটা আসছে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী তিনি কি করবেন? ডিএভি যেটা তৈরি হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে, সেই দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ, এটা তৈরি করেছেন লালা হংসরাজ। কি হবে? দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ। দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ স্বামী দয়ানন্দ সরস্বতীর স্মৃতিতে বানানো। এটা বানিয়েছিল কে? লালা হংসরাজ। এটা কিন্তু মনে রাখবে তোমরা। বোঝা গেল? এই জিনিসটা তোমরা মনে রাখবে। দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ, যেটা বর্তমানে ডিএভি নামে পরিচিত, ডিএভি নামে পরিচিত। এই ডিএভি তৈরি করেছে কে? লালা হংসরাজ। কার স্মৃতির উদ্দেশ্যে? দয়ানন্দ সরস্বতীর উদ্দেশ্যে। দয়ানন্দ সরস্বতী কি করেছে? আর্য সমাজ তৈরি করেছে। ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি কি করলেন? নব্যবঙ্গ আন্দোলনের পুরোধা, নব্যবঙ্গ তৈরি করলেন এবং তারা যে পত্রিকা প্রকাশ করতো তাকে বলা হতো থিওজফি। তাদের দলটা থিওজফি নামে পরিচিত ছিল বা নব্যবঙ্গ হিসাবে পরিচিত ছিল, ইয়ং বেঙ্গল। বোঝা গেল?
তাহলে জ্যোতিবা ফুলের কথা আমরা জানলাম। জ্যোতিবা ফুলে কি করলেন? জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ গড়ে তুললেন। জ্যোতিবা ফুলে মনে থাকবে, তার স্ত্রী হচ্ছে প্রথম মহিলা শিক্ষিকা। বাকি অন্যান্য তথ্য এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। কার কার কেমন লাগলো সবাই আমাকে একটু জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। অবশ্যই তোমাদের গুড কমেন্ট পেয়েছি, খুব ভালো ভালো কমেন্ট তোমরা করছো, আমি খুব প্লিজড। আমি চাই তোমাদের আরও ভালো হোক, আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে যেন নিয়ে আসতে পারি। তো আশা করি তোমাদের পরীক্ষার জন্য এই ক্লাসগুলো ইম্পর্ট্যান্ট হবে। তোমরা যদি আমার সঙ্গে যুক্ত থাকো, আমি চেষ্টা করব তোমাদের যে আপকামিং এক্সামগুলো আসছে তার জন্য খুব সুন্দরভাবে একটা ফুললি প্রিপারেশান, যেটাকে আমরা বলি ফুল প্রিপারেশান, সেটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাকে একটু সহযোগিতা করো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো, একটু লাইক করবে, কমেন্ট করবে। আর তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে, যদি কোনো মতামত থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, সবাই ভালো থাকবে। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, বাই।